আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। অলরাইট। সো লাস্ট ক্লাসগুলোতে আমরা যেটা পড়েছি এ পর্যন্ত, আমাদের আজকে সেটা হচ্ছে আমাদের ফিফথ ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে আমরা ফিনাল জাজ নিয়ে আলোচনা করেছি। ফিনাল জাজ মানে হচ্ছে ফাইনাল সেন্টেন্স বলা হয় এটাকে। তো এগুলার কিছু পার্ট আছে, সেখানে আমরা উমসু দিয়ে আমরা পড়েছি এবং ডামিট দিয়ে পড়েছি, ঠিক আছে। ওটা ছিল ফিনাল জাজ, একটা গ্রামাটিক্যাল পার্ট, এবং ওটার পাশাপাশি আমরা পড়েছি হচ্ছে ইনফিনিটিভ মিটসু। সেটা আমাদের প্রথম ক্লাসে ছিল। এবং নেবেন জাজ হব জাজ নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে একটা কানেক্টর আমরা পড়েছি, সেটা হচ্ছে অভল। এবং ওটার পাশাপাশি আমরা গেনেটিভ নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। গেনেটিভ কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, এবং কোন কোন পার্থক্য আসলে গেনেটিভে আমরা দেখতে পাই। ওটার পাশাপাশি কিছু গেনেটিভ প্রিপোজিশন ছিল, প্রিপোজিশনগুলো আমরা পড়েছি। প্রিপোজিশনগুলো কি কেউ বলতে পারবেন কোন কোন গেনেটিভ প্রিপোজিশন আমরা পড়েছি এ পর্যন্ত? প্যারেন্ট ভেগান ক্রস লাস্ট ক্লাসে যেটা করেছি। এক্স্যাক্টলি, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ভ্যারেন্ট, পড়েছিলাম ট্রস, পড়েছিলাম ভেগান, পড়েছিলাম, ঠিক আছে। ওটার পাশাপাশি আমরা আজকে আরও কিছু আম, আরো দুইটা ইয়ে পড়বো, আমরা দেখবো, সেটা হচ্ছে গেনেটিভ প্রিপোজিশন নিয়ে। তো সেটা আমরা সামনের আম, দেখবো। তবে আজকে আমাদের ক্লাসের গ্রামাটিক্যাল পার্টের আমাদের যে ফোকাস সেটা হচ্ছে ফিনাল জাটস। ফিনাল জাটস নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, সেটা ছিল আমাদের ডামিট ছিল আগেরটা, এবং উমসু ছিল। আচ্ছা, তো ডামিট সাধারণত আমরা কখন ইউজ করি? কেউ কি শর্টলি একটু ব্রিফ করতে পারবেন ডামিট কখন ইউজ করি এবং উমসু কখন আমরা ইউজ করি, এবং দুইটার মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? ভাইয়া, ডামিট যখন আমরা ইউজ করি তখন হচ্ছে সাবজেক্ট একই বা ভিন্ন রকম হতে পারে। হুম হুম। আর যখন উমসু ইউজ করি তখন একই সাবজেক্ট হতে হবে। একই সাবজেক্ট হতে হবে। যদি ভিন্ন কোনো সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা উমসু আমরা সাধারণত ইউজ করতে পারবো না। আর ডামিট আর উমসু সাধারণ, এটা অর্থটা হচ্ছে সাধারণত আমরা বলি হচ্ছে সো দ্যাট, যেটা বলি আর কি, আমি এটা করেছিলাম যাতে আমি এই জিনিসটা করতে পারি। তো একটা ফলাফল পাওয়া, একটা রেজাল্ট পাওয়ার দিক থেকে সাধারণত আমরা ইউজ করি। তো আজকে আমাদের ক্লাসের যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে, স্বামী ভাইয়া থ্যাংক ইউ, সেটা হচ্ছে আমাদের অন এসু এবং অন এ ডাস। তো এটাও কিন্তু ফিনাল জেটস, এবং কখন আমরা অন এসু ইউজ করব, কখন আমরা অন এ ডাস ইউজ করব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতেই অনেসু এবং অনেডাস, এটাই হচ্ছে এক্স্যাক্টলি সেম ভাবে আমরা আগের মতোই অনেকটাই ফিনান্সাস হিসেবে আমরা এটা কনসিডার করি। এবং এটা হচ্ছে আম, কোনো কিছু ছাড়া কি হচ্ছে। সো মানে সামথিং ইজ হ্যাপেনিং উইদাউট সামথিং ইজ এলস হ্যাপেনিং, মানে কিছু একটা ঘটছে এবং ওইটার পাশাপাশি এমন, মানে একটা কাজ করা হচ্ছে, কিন্তু ওই কাজটা আমরা করছি অন্য কোনো কিছু, মানে যে কোনো একটা কাজ করা ছাড়া। যেমন দুইটা এক্সাম্পল যদি দেই, ফর এক্সাম্পল পরের স্লাইডটাতে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জি হাট প্লাস গেনমেন অনে সুফ্রাগেন। সে একটা কি করেছে, সে একটা জায়গা পেয়েছে, আম, আম, মানে জায়গা নিয়ে নিয়েছে সে কোনো প্রশ্ন ছাড়া না করেই। তো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, সে একটা কাজ করেছে, বাট ওই কাজটা করেছে কিন্তু অন্য কোনো কিছু না করে, মানে মানে একটা কাজ করেছে বাট অন্য কিছু হয়নি, মানে অন্য কিছু না করে। ফর এক্সাম্পল কিভাবে সেটা, মানে সে একটা কাজ করেছে যে একটা সিট নিয়ে নিয়েছে সে, কিন্তু প্রশ্ন করেনি, প্রশ্ন না করে সে ইয়ে করেছে আর কি। তো এটাকে বলা হচ্ছে সাধারণত আমরা অনেস্টু এবং অনেটাস দিয়ে আমরা বলতে পারি। তো এখানে এটা আসলে দুইটা দুইটার মধ্যে খুবই স্লাইট ডিফারেন্স আছে, একটা হচ্ছে অনেস্টু এবং একটা হচ্ছে অনেডাস। তো অনেস্টু সাধারণত আমরা ইউজ করি অনেকটা আগের মতোই যেভাবে আমরা ইউজ করেছিলাম। শামীম ভাই যেটা বললো, ডামিটের ক্ষেত্রে আমাদের যখন সেম সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ডামির ইউজ করি, অথবা আমাদের যদি ভিন্ন সাবজেক্টও থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করি, আমরা ডামির ইউজ করতে পারি। কিন্তু উমসু এর ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সেম সাবজেক্ট থাকতে হবে। এখানে অনেসু এর ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস। অনেসু আর উমসু দুইটা কিন্তু অনেকটা বলা যায় হচ্ছে একটা একটার অপোজিট। উমসু সাধারণত কোনো কিছু করছি আমি, যেটার একটা রেজাল্ট আমি পাচ্ছি, বাট অনেসু এখানে কিন্তু একটা করছি বাট কোনো কিছু প্রশ্ন না করে, ঠিক আছে, অথবা কোনো কিছু করছি, একটা জিনিস করছি সেটা আম, অন্য কিন্তু কোনো কিছু না করার মাধ্যমে করছি, ঠিক আছে। তো অনে মানে হচ্ছে ছাড়া, আর সু মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, অনেসু কোনো কিছু ছাড়া। তো সেটা কি হতে পারে, সেটা আমরা এটা হচ্ছে আমাদের, আমরা শুধুমাত্র একটা ওয়েতে করতে পারি, সেটা আমাদের দুইটা কাজই যখন সেম সাবজেক্ট থাকবে। যেমন উমসুতে যেটা ছিল আমাদের একটাই সেম সাবজেক্ট থাকতে হবে, সেক্ষেত্রে আমরা উমসু ইউজ করেছি। এখানেও সেম ভাবে অনার্সুতেও আমাদের সেম সাবজেক্টটা থাকতে হবে, ঠিক আছে। আরেকটা এখানে বড় একটা পার্থক্য হচ্ছে স্ট্রাকচারাল দিক থেকে। অনেস্টু যখন আমরা ইউজ করব,
আর উমসু যখন ইউজ করবো, এখানে সেম ভাবে আমাদের কি থাকবে, আমাদের ইনফিনিটিভ ভার্ব থাকবে। মানে এটা থাকবে হচ্ছে আমাদের বাক্যের শেষে ইনফিনিটিভ ভার্ব, যেটা আমাদের ইনফিনিটিভ ফর্মে থাকবে, মানে আমাদের বেস ফর্ম যেটা সেটাতে থাকবে। আরেকটা হচ্ছে আমাদের অনেডাস। অনেডাসে যেটা করছি আমরা, অনেডাস মানে হচ্ছে সেম ভাবেই একটা কাজ করছি কোনো কোনো একটা কাজ করা ছাড়া, এই জায়গাটাতে আমরা সাধারণত অনেডাস ইউজ করি। এই দুটোর মধ্যে অনেসু এবং অনেডাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে, অনেসু আমরা সাধারণত ইউজ করছি হচ্ছে কিভাবে, ইনফিনিটিভ হিসেবে, কিন্তু অনেডাস আমরা ইউজ করবো হচ্ছে হবজাস এবং নেবেনজাসের স্ট্রাকচার অনুযায়ী। সেটা কিভাবে, আমাদের দুইটা ভার্বই কিন্তু মানে আম, সবার শেষে বসবে, আমি এন্ডেড জেটসে বসবে আমাদের, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অন এ ডাজ যখন থাকবে তখন আমাদের ভ্যাব কনজুগাসিয়ন যখন হয়, তখন শুধুমাত্র আমরা আমাদের ভ্যাব কনজুগাসিয়ন হবে, এই জায়গায় কোনো ইনফিনিটিভ ফর্ম হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা আমরা যেটা ডামিটের ক্ষেত্রে শিখেছি, সেটা আমাদের মেইন সেম সাবজেক্ট হতে পারে অথবা আমাদের ভিন্ন সাবজেক্ট থাকতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। এখানেও কিন্তু সেম ভাবে অন এ ডাসে আমাদের দুইটা ডিফারেন্ট সাবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা অন এ ডাস ইউজ করতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, আসি আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে যে জিনিসটা দেখেছি, জি হাজ প্লাস গেনোমেন অন সুফ্রাগেন, সে একটা কাজ করেছে কোনো কিছু করার না, মানে যে কোনো একটা কাজ না করে, মানে কি করেনি সেখানে, প্রশ্ন করেনি, প্রশ্ন না করে জায়গাটা নিয়ে নিয়েছে সে। তো এখানে ফ্রাগেন আমরা যেটা দেখতে পাচ্ছি, আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা কমা থাকবে, অন এ সু ফ্রাগেন। সো অন এ সু আমরা এখানে দিচ্ছি, এবং আমাদের সু এর পরে হচ্ছে প্লাস থাকবে হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। তো আমরা জানি ফ্রাগেন মানে হচ্ছে প্রশ্ন করা, আর এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্মে আছে। এটা হচ্ছে আমাদের অন এ সু এবং সু এর যে স্ট্রাকচারাল দিক থেকে এক্স্যাক্টলি সেম ভাবে এখানে এটা ইউজ করা হচ্ছে, বাট পার্থক্য হচ্ছে সু হচ্ছে একটা আমাদের রেজাল্ট আমি পাচ্ছি, বাট অন এ সু হচ্ছে আমি একটা কাজ করছি না, এখানে কোনো কিছু না করে কোনো একটা ব্যাপার ঘটছে, এই জায়গাটাতে শুধুমাত্র আমরা অনেস্ট ইউজ করব। আর আরেকটা উদাহরণ যদি দেখি অনেডাস নিয়ে, er ist verschwunden, ohne dass er etwas sagte। তো সে ইনজিউর্ড হয়ে গিয়েছিল, সরি, সে উন্ডেড হয়ে গিয়েছিল, মানে ব্যথা পেয়েছিল, সে উন্ডেড হয়ে গিয়েছিল কোনো কিছু ছাড়াই। তো এই জায়গাটাতে সাধারণত আমরা কি বলছি, এখানে আমাদের অনেডাস আমরা ইউজ করেছি, বাট অনেডাস এই জায়গাটাতে ইউজ করা হচ্ছে সাধারণত আমাদের হবজাস এবং নেবেনজাসের স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে। তো এখানে অনের ডাস যেহেতু আমরা ইউজ করছি, আমাদের ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে। আগের সেন্টেন্সে কিন্তু আমাদের ভার্ব কিন্তু বাক্যের শেষে ছিল, কিন্তু পার্থক্য হচ্ছে সেটা ছিল আমাদের ইনফিনিটিভ ফর্মে, কিন্তু এটা আমাদের ইনফিনিটিভ ফর্মে থাকবে না, এটা থাকবে হচ্ছে আমাদের নর্মাল, আমরা হবজাস এবং নেবেনজাস যে স্ট্রাকচারে আমরা লিখি এক্স্যাক্টলি সেম ভাবে থাকবে। এখানে যেহেতু এয়া আছে, এয়ার এর সাথে কি বসে, এয়া জাক্ট বসে, আর এটা যেহেতু জাক্টে, এটা হচ্ছে প্রেটেরিটুম ফর্ম দিয়েছে, মিন করেছে এখানে, এই জন্য জাক্টে হয়েছে। এটা হচ্ছে আমাদের অনেসু এবং অনেডাসের মধ্যে মেইন ডিফারেন্স। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখলে আমরা আরো ভালো করে সেটা বুঝতে পারবো। যেমন বেজুকতে উনস, সে আমাদেরকে ভিজিট করেছিল। অনেডাস উনস ইনফর্মিয়েছে, সে আমাদেরকে ভিজিট করেছিল আমাদেরকে কোনো ইনফর্ম না করেই। ঠিক আছে, তো সে একটা কাজ করেছিল, সে ভিজিট করেছিল, বাট একটা কাজ করেছে সে, কিন্তু সে তাদেরকে ইনফর্ম করেনি, মানে কিছু একটা ঘটেছে, বাট ওই কাজটা করার জন্য এমন কোনো একটা কাজ, মানে কাজ করা হয়েছে যেটা, মানে এমন এমন একটা কাজ করা হয়েছে যেটা ঘটেনি। তো খুবই ক্লিয়ারলি যদি বলি, সে একটা কাজ করেছে কোনো কিছু না করেই। তো সেক্ষেত্রে সে একটা তাদেরকে ভিজিট করেছে, তাদেরকে মানে ইনফর্ম না করে। তো অন এ ডাজ যেহেতু আছে আমাদের, যেটা বললাম, এবং আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে এয়া, আর এর সাথে ইনফর্ম নিয়েছে, এটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম ফর্মে আছে, এবং এটা আমাদের বাক্যের শেষে বসেছে। আচ্ছা, তো স্ট্রাকচারাল দিক থেকে যে জিনিসটা আমরা বললাম, এখানে আম, আমাদের হবজাস আছে এবং আমাদের কমা থাকবে। অনিডাস এটা হচ্ছে আমাদের কনজুকশন হিসেবে এখানে কাজ করেছে, ফিনাল জাস, এবং আমাদের ভার্ব থাকবে হচ্ছে সবসময় বাক্যের শেষে, যেমন নেবেন যাচ্ছে বাক্যের শেষে সবসময় কি থাকে, আমাদের ভেয়াব থাকে, আর এখানে ভেয়াব এর কনজুগেশন হবে, কারণ এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এয়ার। আচ্ছা, তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমরা এটা কি ভাইস ভার্সা হিসেবে করতে লিখতে পারি? হ্যাঁ, আমরা এটা ভাইস ভার্সা হিসেবে লিখতে পারি। অনেডাস কিন্তু আমরা শুরুতে লিখতে পারি, অনেকটা নেভেনজাসের যে কানেক্টর গুলো আমরা শিখেছিলাম, অভল দিয়ে শিখেছিলাম, ভ্যান দিয়ে শিখেছিলাম। হ্যাঁ, তো যখনই আমরা ভাইল দিয়ে আমরা শিখেছিলাম, আমরা হবজাস শিখেছি, নেভেনজাস শিখেছি, এবং নেভেনজাস আগেই কিন্তু বসে, আগে বসেও কিন্তু আমরা স্ট্রাকচারাল দিক থেকে কিছু পরিবর্তন হয়। তো সে জায়গায় আমরা যেটা শিখেছিলাম, নেবেনজাস সবসময় সেম স্ট্রাকচারে থাকবে, আমাদের ভার্ব থাকবে হচ্ছে সবসময় বাক্যের শেষে। আর হবজাস যখন আমাদের বাক্যের শেষে মানে সেকেন্ড পজিশনে আসবে, মানে হবজাস নেবেনজাস আগে এসেছে,
হবজাস পরে আসছে। তো হবজাস যদি পরে থাকে এক্ষেত্রে আমাদের ভার্ব থাকবে হচ্ছে সবসময় প্রথম পজিশনে, যেটা আমরা আগের কানেক্টর গুলোতে আমরা শিখেছিলাম, হবজাস নেভেনজাসের যে কানেক্টর গুলো পড়েছিলাম সেখানে আমরা শিখেছিলাম। তো এখানে সেম ভাবে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে অনে ডাস এয়া উনস ইনফর্মিয়েটে, সে আমাদেরকে কোনো ইনফর্ম না করেই বিচুকতে এয়া উনস, সে আমাদেরকে ভিজিট করেছিল। তো এটা হচ্ছে নেভেনজাস হচ্ছে আমাদের অনে ডাস যেটা ছিল আগের সেন্টেন্সে, সেটা আমাদের সেম ভাবে স্ট্রাকচারাল দিক থেকে আমাদের বাক্যের শেষে থাকবে হচ্ছে আমাদের ভেয়াব এবং কনজুগেশন থাকবে এখানে। আর আমাদের হবজাস, হবজাসের আমাদের শুরুতে আসবে আমাদের ভার্ব। সাধারণত যেটা থাকে হচ্ছে সবসময় ছয়টা পজিশনে থাকে, সেকেন্ড পজিশনে থাকে হবজাস, কিন্তু হবজাস যদি পরে আসে সেক্ষেত্রে আমাদের অলওয়েজ প্রথম পজিশনে থাকবে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল যদি দেখি আমরা, এটাও অনে ডাস দিয়ে, যেমন জি উবাজেটস আইনেন টেক্সট, সে একটা টেক্সট ট্রান্সলেট করছে, উবাজেটস করছে। অনে ডাস জি আইন ওয়েটার বুশ বেনুটস, বুক বেনুটস, সে একটা ডিকশনারি, কোনো ডিকশনারি ইউজ না করেই সে কি করেছে, উবাজেটস করেছিল। তার মানে এখানে সে একটা কি করেছে, ট্রান্সলেশন করছে, সে একটা কাজ করছে, সামথিং ইজ হ্যাপেনিং উইদাউট ডুইং সামথিং এলস। তো এখানে সে একটা কাজ করছে, মানে ট্রান্সলেশন করছে, বাট সে ডিকশনারি ইউজ করে নাই। সাধারণত আমরা যেটা করি, আমরা ট্রান্সলেশন যখন করি আমরা ডিকশনারি ইউজ করি, কিন্তু সেটা করেনি এখানে। তো এমন একটা কাজ করছে সে, অন্য কোনো কিছু কাজ না করে সে এই কাজটা সম্পাদন করেছে, এই জায়গাটাতে আমরা আমরা ফিনাল জেটসের অনেডাস এবং অনেস্টুড আমরা ইউজ করি। এটা আমরা নেবেন জাটস আগে দিয়েও আমরা কিন্তু সেটা বলতে পারি, যেমন অনেডাস জি আইন বুখ বেনুটস। সেম ভাবে আমাদের বাক্যের শেষে আসছে আমাদের যেহেতু নেভেন জাস্ট ছিল আমাদের ভার্ব আসছে, আর আমাদের প্রথম পজিশনে এখানে চলে আসছে হচ্ছে আমাদের হবজাসের ভার্ব, যেটা আমরা আগের স্লাইডগুলোতে দেখেছি এবং আগের কানেক্টরগুলোতে আমরা পড়েছি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের অনেসু। অনেসুতে আসলে কি আমরা আমাদের একটাই ইয়ে থাকবে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে হচ্ছে সেম, যেটা আমরা উমসুতে আমরা পড়েছি। এস গিগাঙ্গেন, সে চলে গিয়েছিল। অন ইজ ইস টু ফাপশিডেন, সে মানে বাই না বলেই সে চলে গিয়েছিল, ঠিক আছে। অনে ইজ টু ফাপশিডেন, তো ফাপশিডেন এটা যেহেতু আমাদের রিফ্লেক্সিভ ভার্ব, সেক্ষেত্রে অন ইজ ইস টু ফাপশিডেন হয়েছে, আর এটা আমাদের কি ফর্মে আছে, আমাদের ইনফিনিটিভ ফর্মে আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো স্ট্রাকচারাল দিক থেকে যে জিনিসটা আমরা একটু আগে আলোচনা করলাম, এখানে আমরা আমাদের প্রথমে থাকলো হচ্ছে খবজাজ থাকলো, er ist gegangen, সে চলে গিয়েছিল, কমা ohne sich zu verabschieden, এটা হচ্ছে আমাদের নেবেনজাজ। আচ্ছা, তো এখন প্রশ্ন আসতে পারে, আমরা কি উমসু এটা কি আমরা আগে দিয়েও করতে পারি? উমসু, উমসু না সরি, আমাদের অনেসু, অনেসু কি আমরা আগে দিয়েও করতে পারি? হ্যাঁ, এটা আগে গিয়েও, আগে মানে ভাইস ভার্সা হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারি। সেটা কিভাবে? জি হাট উনস গেহোলফেন অনে এস সু ভিসেন, সে আমাদেরকে হেল্প করেছিল, আমাদেরকে কোনো প্রশ্ন না করেই, আমাদের মানে না sorry, প্রশ্ন না, আমাদেরকে না জেনেই সে আমাদেরকে হেল্প করেছিল। তো এটা যদি আমরা চাইলে আমরা কিন্তু শুরুতে বসাতে পারি। যদি শুরুতে বসাই, সেম ভাবে আমাদের স্ট্রাকচারাল দিক থেকে আমাদের প্রথম পজিশনে চলে আসবে হচ্ছে আমাদের হবস, ভার্ব চলে আসবে আমাদের প্রথম পজিশনে, যদি আমরা হবজার যদি আমরা সেকেন্ড মানে পরে যদি আমরা ইউজ করি। সেটা কিভাবে? অন এস সুভিসেন, মানে কোনো কিছু ছাড়াই হার জি উনস গেহোলফেন, যেটা আমরা সচরাচর আমরা প্রত্যেকটা হবজাস এবং নেভেনজাসের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আহ এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন? সবাইকে বুঝতে পারছি আমরা? জি ভাই। ওকে, গুড। এবার আসি হচ্ছে আমরা মোডাল ভার্ব দিয়ে আমরা কিভাবে আলোচনা করব। এখন আমরা শিখেছি হচ্ছে একটা ভার্ব যদি থাকে সেক্ষেত্রে কি পরিবর্তন হবে, মোডাল ভার্ব যদি থাকে কি পরিবর্তন হবে, ট্রেন বেয়ার ভার্ব যদি থাকে কি কি পরিবর্তন হতে পারে, সেটা আমরা নিয়ে একটু আলোচনা করা যাক। এখন হচ্ছে আমাদের ট্রেন বেয়ারের ভার্ব, যেমন জি নিমট আন আইনেম ককভেল্ট বেয়ার্বটাইল, সে একটা কুকিং একটা কম্পিটিশনে সে অ্যাটেন্ড করেছিল। অনেক কখন সুপ করেন, মানে সে রান্না না করেই সে একটা কম্পিটিশনে সে কি করেছিল, টাইম নেমেন করেছিল, পার্টিসিপেট করেছিল। তো এই জায়গায় আমাদের আমরা যেটা পড়েছিলাম, আমাদের অন এসু যদি থাকে এবং আমাদের দুইটা ভার্ব যদি থাকে, মোডাল ভার্ব এবং আমাদের নর্মাল ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে আমাদের মোডাল ভার্ব থাকবে হচ্ছে কোথায়, বাক্যের শেষে থাকবে। সেক্ষেত্রে মোডাল ভার্ব হবে হচ্ছে আমাদের কি, মোডাল ভার্ব হচ্ছে আমাদের এখানে কনজুগাসিয়ন হবে, ঠিক আছে। তো কারণ আমাদের মেইন ভার্ব যেটা থাকবে ওটা কনজুগাসিয়ন হয় না, আমাদের মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে অলওয়েজ আমরা সেটার কনজুগেশন করি। তো এখানে বলা হলো কি অনেক কখন সু কনেন, তো এখানে যদি কোনেন যেটা ছিল এটা
কখন যেটা ছিল এটা আমাদের ইয়েতে ইয়ে ফর্মে আছে, আমাদের ইনফিনিটিভ ফর্মে আছে, এবং যেহেতু আমাদের সু দিয়েছি, সু এর কারণেও কিন্তু আমাদের কোনেনটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে আছে। এটা জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে সাধারণত আমরা যে জিনিসটা ভুল করি, এখানে দুইটা, এই সেন্টেন্সটাকে যদি আমরা যদি দুই ভাগ করি, সেটা কিভাবে হয়? জি নিমট আন আইনেম ককভেল্ট বেভেরবটেইল, সে নিয়েছিল, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তারপর হচ্ছে জি কান নিশ কখেন, এটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন আমাদের হবজাজ, ঠিক আছে? এই দুইটা সেন্টেন্সকে যদি আমরা একসাথে করতে যাই, সাধারণত আমাদের যেহেতু জি আছে, জি এর সাথে কান বসে, এটা কারণ এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমাদের যখন আমরা সু দিচ্ছি, সাধারণত আমরা জানি আমাদের মেইন ভার্বে কোনো কনজুগেশন হবে না, শুধুমাত্র কনজুগেশন হবে মোডাল ভার্বে। ঠিক আছে, মোডাল ভার্বে কনজুগেশন হচ্ছে। কিন্তু এই জায়গায় যেহেতু আমরা অন সু ইউজ করছি, এবং আমরা জানি সু যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের মেইন ভার্ব, আমরা যে ভার্বটা দিচ্ছি, আমাদের মেইন ভার্ব থাকবে, সেটাকে সবসময় আমাদের কি করতে হবে? ইনফিনিটিভ ফর্মে দিতে হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র মোডাল ভার্ব কিন্তু আমাদের এখানে কনজুগেশন হতে পারে। আমরা নর্মাল ভার্ব যেহেতু কনজুগেশন করতে পারছি না, তার মানে নর্মাল ভার্ব মানে ইনফিনিটিভ ফর্মে থাকবে। কখন কখন ফর্মে আছে, কোনো পরিবর্তন এখানে হবে না, এটা স্ট্রাকচারাল অনুযায়ী। কিন্তু কান, এটা সাধারণত যেহেতু জি এর সাথে কান বসে, সেক্ষেত্রে আমাদের পরিবর্তন হয় এখানে। সু কান আমরা দিতে পারবো না, ঠিক আছে? যদি এটা বাক্যের শেষে আমরা দিচ্ছি, কিন্তু এটা আমাদের সবসময় থাকতে হবে কি? ইনফিনিটিভ ফর্মে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। কারণ যদি এখানে জি আছে, জি দিয়ে বোঝানো হচ্ছে সি, সাধারণত সি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি দেই? সি কান দেই, মানে জি কান দিই আমরা। কিন্তু এখানে যেহেতু আমাদের সু আছে, এক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ ফর্ম হিসেবে আমাদের দিতে হবে কি? können। ওকে। তো এবার আসি হচ্ছে ট্রেন বিয়ারের ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। ট্রেন বিয়ারের ভার্ব থাকলে আমরা আগে ক্লাসগুলোতে যেটা শিখেছিলাম, সেক্ষেত্রে আমাদের আম, যে প্রেফিক্স আছে, প্রেফিক্স এবং আমাদের যে মেইন ভার্ব আছে, দুইটা যে কনজুগাসিয়ন হয়, মানে ওটার মাঝখানে আসলে আমাদের সুট এখানে ইউজ করতে হবে। সেটা কিভাবে? জি গেট ইন দি, খেলছে সে, যদিও ঠান্ডায় যাচ্ছে, অনে জিস রিস্টিস আন সু সিয়েন, সে তাকে মানে ভালোভাবে ড্রেস আপ না করেই সে কি করছে? ঠান্ডায় চলে যাচ্ছে। তার মানে এখানে আমাদের ট্রেন বেয়ারের ভাব হচ্ছে আনসিয়েন। আনসিয়েন যেহেতু আছে, এটা হচ্ছে আমাদের প্রেফিক্স, আন হচ্ছে প্রেফিক্স, এবং সিয়েন হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো এটা যেহেতু আমাদের অলওয়েজ আমরা বসবে হচ্ছে ট্রেন বেয়ারের ভাব থাকলে আমরা জানি সেটা হচ্ছে মাঝখানে বসবে। তো আনসিয়েন, আনসুসিয়েন। আচ্ছা, ওকে। এবার আসি হচ্ছে আমরা পারফেক্ট যদি থাকে সেটা আমরা কিভাবে শিখবো, আমরা কিভাবে বলবো। তো পারফেক্ট যদি থাকে, সেই জিনিসটাও কিন্তু অনেকটা এক্স্যাক্টলি সেম স্ট্রাকচারে থাকবে। কারণ পারফেক্টে আমরা জানি কি, আমাদের হাবেন ভার্ব থাকে অথবা জাইন ভার্ব থাকে, দুইটা ভার্ব। এবং আমাদের যে মেইন ভার্ব থাকে সেটার কি হয়? পার্টিসিপ ছয় ফর্ম হয়, ঠিক আছে? পার্টিসিপ ছয় ফর্ম হয়, ওটা কোনো পরিবর্তন হচ্ছে মানে ওটা পার্টিসিপ ছয় ফর্মে থাকছে। বাট সবচেয়ে বেশি পরিবর্তনটা হচ্ছে এখানে আমাদের হাবেন এবং জাইন ভার্ব, কারণ এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করছে এখানে। তো এখানে খেয়াল রাখতে হবে, আমরা আগের দুইটা স্লাইডে যেটা শিখেছিলাম, মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের মোডাল ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই বসবে। এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটাই কিন্তু কাজ করবে। সেটা কিভাবে? আমরা যদি দুইটা সেন্টেন্স যদি আমরা দেখি, man kann diese Übung nicht machen, মানে আপনি এটা করতে পারবেন না। man hat die Regel nicht gelernt, সে হচ্ছে রুলগুলা, লগুলা সে কি করেনি? শিখেনি। দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স, কিন্তু এখানে হচ্ছে আমাদের দুইটা হচ্ছে সেম সাবজেক্ট থাকার কারণে দুইটাকে আমরা অনেস্ট হিসেবে আমরা ইউজ করতে পারবো। এখন সেটাকে যদি আমরা কম্বিনেশন করার চেষ্টা করি, খেয়াল রাখতে হবে একটা জিনিস, কারণ আমরা জানি মানের সাথে কি বসে? মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি বসে? কান বসে, ঠিক আছে? আর মান যদি হয়, মানের সাথে কি দিই? আমরা হার্ট দেই। মান হার্ট ডি রেগেল নিশ gelernt, ঠিক আছে? হার্ট দেয়া আছে এখানে। তো সেম ভাবে এখানে অনেস্ট যদি আমরা দেই, এখানে আমাদের যেহেতু পার্টিসিপ ছয় ফর্ম আছে, এখানে গেলিয়ান্ট, আমাদের গেলিয়ান্ট ঠিকঠাক ভাবে আছে। কিন্তু যেহেতু আমাদের অনেস্ট, সুটা থাকবে হচ্ছে আমাদের একদম শেষে, আমাদের ইনফিনিটিভ ভার্বের আগে সু দিয়েছি, এখানে কিন্তু আর হার্টটা বসবে না। যদিও এখানে মানের সাথে সবসময় বসে কি? ভার্বের কনজুগেশন বসে হচ্ছে হার্ট। বাট হার্ট থাকলেও আমরা এখানে হার্ট দিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের দেয়া আছে কি? এখানে সু আছে। সু যদি থাকে সেক্ষেত্রে অলওয়েজ আমাদেরকে এখানে দিতে হবে কি? ইনফিনিটিভ ফর্ম। আর আমরা জানি স্ট্রাকচারাল দিক থেকে অন সু যদি ইউজ করি, আমাদের এন্ডেড এস জেটস হবে হচ্ছে অলওয়েজ ইনফিনিটিভ ফর্ম। তো এখানে হার্টের ইনফিনিটিভ ফর্ম কি হচ্ছে? হাবেন। এই জন্য আমাদের হয়েছে কি, এখানে দুইটা সেন্টেন্সকে কম্বিনেশন করে আমরা দেখি, মান কান diese Übung nicht machen ohne die Regel gelernt zu haben। সে কোনো মানে কোনো ইয়ে করে না, সে মানে মানে আপনি চাইলে এটা, আপনি এটা এক্সারসাইজটা করতে পারছেন না, কারণ আপনি
এটা শিখেননি, রুলসটা আপনি শিখেননি, ঠিক আছে? রুল রুল না শিখে আপনি এটা করতে পারছেন না। ওকে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, স্ট্রাকচারাল দিক থেকে আমাদের সবসময় সু থাকবে হচ্ছে আমাদের বাক্যে শেষ, এবং আমাদের ইনফিনিটিভ হবে হচ্ছে আমাদের মেইন ভার্বটা। সেটা যদি আমাদের মোডাল ভার্ব হয় সেক্ষেত্রে মোডাল ভার্বের স্ট্রাকচারাল দিক থেকে আমাদের সবসময় থাকবে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফর্ম। সেটা ডাজন্ট ম্যাটার আমাদের সাবজেক্ট কি আছে, সাবজেক্ট সেম থাকতে হবে ডেফিনেটলি, বাট সাবজেক্টের সাথে কনজুগাসিয়ন হবে ব্যাপারটা কিন্তু আর এখানে এই জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল না। কারণ কি আমাদের এখানে সু আছে, সু থাকার কারণে সেটা ইনফিনিটিভ ফর্ম হয়ে হয়ে গিয়েছে। অলরাইট। তো যে পার্থক্যটা আমরা একদম শুরুতে দেখেছিলাম, অন এ ডাস এবং অন এ সু এর মধ্যে পার্থক্য সাধারণত আমাদের দুইটা সাবজেক্ট যদি থাকে, ভিন্ন ভিন্ন সাবজেক্ট যদি থাকে, অথবা দুইটা সেম সাবজেক্টে যদি থাকে, সেক্ষেত্রে আমরা অন এ ডাস ইউজ করতে পারবো। সেটা কিভাবে? জি কাউফট আইন ক্লাইড, সে একটা কাপড় কিনছে। অনে ডাস জি জি এস আনফোবিয়াট, সে একটা কাপড় কিনছে কোনো ট্রায়াল না করেই, হ্যাঁ, কোনো সে ট্রায়াল না দিয়ে সে কিন্তু একটা কাপড় কিনে ফেলেছে। তো এখানে অনে ডাস দিয়েছে, এবং আমরা যেটা শিখেছি, আমাদের যেহেতু জি আছে, জি আছে এবং জি এর সাথে কি হয়, আনফোবিয়াট হয়। এটা হচ্ছে আমাদের কি ট্রেন বেয়ারের ভাব। তো ট্রেন বেয়ারের ভাব যেহেতু আছে, আর এখানে আমাদের আনফোবিয়ার জি এর সাথে আনফোবিয়ার হয়েছে, এবং আমাদের ভ্যারবের যে কনজুগাসিয়ন হয়েছে সেটা হচ্ছে আম এন্ডেড এস হয়েছে। কিন্তু আমাদের যখন অনেসু দিব, সেটা আমাদের আনসুফোবিয়ান হবে, কারণ আমরা জানি এটা হচ্ছে একটা ট্রেন ভ্যারিয়েবল, এবং ট্রেন ভ্যারিয়েবল থাকলে সেটা প্রেফিক্স এবং আমাদের যে মেইন ভার্ব থাকে দুইটার মাঝখানে সবসময় বসে। আর এটা সবসময় হবে হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্মে। কিন্তু অনের ডাস যদি থাকে সেক্ষেত্রে আমাদের সেটা ইনফিনিটিভ ফর্ম হবে না, সেক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারাল দিক থেকে আমরা শিখেছিলাম হবজাস এবং নেবেনজাস, এক্স্যাক্টলি সেম ফর্মুলা এখানে কাজ করবে। আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে পার্থক্যর দিক থেকে, সেটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন যদি সাবজেক্ট থাকে, যেমন জি ভাইন্ড, সে মানে কান্না করেছিল। অনে ডাস ইশ ইয়া etwas gesagt habe, আমি তাকে কোনো কিছু না মানে কিছুই বলিনি, মানে কিছু না বলা সত্ত্বেও সে কান্না করেছে। তো এই জায়গায় জি হচ্ছে একটা সাবজেক্ট, ইশ হচ্ছে একটা সাবজেক্ট। তো এখানে যদিও দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট আছে, এই জায়গায় আমরা অনে ডাস ইউজ করতে পারবো, বাট অনে সু আমরা এখানে এটা ডাস ইস নিশ মিউগলিশ, এটা কোনোভাবে পসিবল না। সেক্ষেত্রে আমাদের দুইটা সেম সাবজেক্ট থাকতে হবে, যেটা আমরা শিখেছিলাম উমসু এর ক্ষেত্রে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা কেউ একজন, উম, যে কোনো একজন আপনারা ইগুলা কিছু এক্সাম্পল গুলো পড়তে পারেন সবার জন্য। কে পড়বেন? রোশনি আপু পড়েন। জি ভাইয়া। Er ging, ohne zu bezahlen. হুম। Sie ging ins Bett, ohne zu essen. হুম, এগুলো অর্থ কি আপু একটু বলেন তো, এবং একটু এক্সপ্লেন করে দেন সবার জন্য, যে আসলে এখানে অনেসু কেন বসেছে, এখানে কি অনেডাস কি বলা আহ, যেত এখানে কোনোভাবেই, অথবা অনেডাস না, যদি আমরা বলি সেক্ষেত্রে কিভাবে আমরা বলতে পারি? যেমন ইয়াগিং, সেই চলে গিয়েছিল অনেসু বেতসালেন, সে চলে গিয়েছিল কোনো পেমেন্ট না করে। ঠিক আছে, তো এটা কি আমরা অন এ ডাস দিয়ে কি আমরা লিখতে পারবো? ohne das দিয়ে লিখলে ভাইয়া এখানে সাবজেক্ট তো একটি হবে। হ্যাঁ, এখানে সাবজেক্ট একটি আছে অন এ সু দিয়ে, কিন্তু অন এ ডাস কি এখানে পসিবল কোনোভাবে? আপনাদের বাকিদের কি মনে হয়? ইয়া গিং, সে চলে গিয়েছিল অন এ সু বেতসালেন, কি মনে হয় আপনাদের? পসিবল? এভাবে বলতে পারি আমরা, ইয়া গিং অন এ ডাস এটস বেতসাল্ট, বলা যাবে এটা? সেন্টেন্সটা কি আমরা বলতে পারবো যদি অন এ ডাস দিয়ে আমরা? হ্যাঁ, যাবে ভাই। এক্স্যাক্টলি, এটা বলা যাবে। কেন বলা যাবে না? কারণ আমরা জানি একটা জিনিস, আগে স্ট্রাকচার আমরা যেটা শিখেছিলাম, ডামিট শিখেছিলাম আমরা, উমসু শিখেছিলাম। ডামিট কিন্তু দুইটা ওয়েতে কিন্তু প্রযোজ্য। সেটা কি, সেটা সেম সাবজেক্ট হলেও কিন্তু আমরা ডামিট ইউজ করতে পারবো, সেম সাবজেক্ট না হলেও ডামিট ইউজ করতে পারবো। তার মানে ডামিট হচ্ছে বলা যায় হচ্ছে ইউনিভার্সাল। আমরা এই মানে ইউনিভার্সাল বলতে প্রত্যেকটা সেন্টেন্সে না, মানে এই ফিনাল জেসের ক্ষেত্রে
সব জায়গায় ইউজ করা যাবে, কিন্তু ওমসু ইউজ করা যাবে না। সেম ভাবে এখানে অনেসুতে আমরা একটা সাবজেক্ট যদি থাকে, দুই মানে সেম সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে অনেসু ইউজ করতে পারবো, কিন্তু অনেডাসও কিন্তু আমরা ইউজ করতে পারবো। কিন্তু অনেডাসের অনেসু এর একটা শর্ত, সেটা হচ্ছে সেম সাবজেক্ট থাকতে হবে। আবার অনে ডাস যদি থাকে সেক্ষেত্রে সেম সাবজেক্ট থাকলেও কিন্তু অনে ডাস ইউজ করা যাবে, সেম সাবজেক্ট না থাকলেও কিন্তু অনে ডাস ইউজ করা যাবে। বুঝা গেল? তার মানে এখানে আমরা অনে ডাস ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কিন্তু মানে সাবজেক্টটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এখানে সাবজেক্টটা কি। আচ্ছা, পরেরটা আম, একজন পড়েন এবং সেটা অনে ডাস দিয়ে লেখার চেষ্টা করেন। সাকিব ভাই বলেন দেখি এটা পরেরটা। Sie ging ins Bett ohne zu essen. হুম হুম, তাহলে সে আমি আহ, জি কিং ইনস ব্যাট অনে ডাস দিয়ে যদি বলি। sie ging ins Bett জি, ohne dass sie mit Familie zu essen. মিট ফ্যামিলি, Ohne das mit Familie essen. মিট ফ্যামিলিয়ে ইস্ট হবে। কেন ইস্ট হবে? Ist, কারণ আমরা জানি ডাস যদি থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে অলওয়েজ নেবেনজাসের শেষে অলওয়েজ থাকতে হবে ভার্ব এবং কনজুগাসিয়ন ফর্মে থাকতে হবে। আর অনেস্টু যদি থাকে সেক্ষেত্রে সব সময় ইনফিনিটিভ ফর্মে থাকবে। এই দুটো হচ্ছে মেন কি ডিফারেন্স। বুঝা গেল ভাইয়া? die wir. ওকে, তারপর এটা মারুফ ভাইয়া পড়েন। এই অনেডাস দিয়ে বলবো। হ্যাঁ, যেভাবে আছে ওটা পড়েন, এবং এটা অনেডাস দিয়ে আপনি করার চেষ্টা লেখার চেষ্টা করেন। Ich habe das Auto gekauft, ohne zu überlegen। হুম হুম আর যদি বা অনেডাস দিয়ে বলতে চাই তাহলে ich habe das Auto gekauft, হুম হুম ohne dass ich überlege। অনেডাস ইস এস উবারলেগে, মানে এত আমি überlege। ওটা এস বলতে ওই জিনিসটার কথা বলা হয়েছে, ঠিক আছে? এস উবারলেগে, আমি ওইটা চিন্তা না করে আমি অটো কিনে ফেলেছিলাম, ঠিক আছে? এখানে উবার লেগে হবে। কেন উবার লেগে হবে? কারণ হচ্ছে যেহেতু আমাদের সাবজেক্ট সাবজেক্ট আছে এখানে ইস, এই জন্য উবার লেগে হবে। আর আমরা যদি অনেস্ট দেই সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্মে আছে, এখানে উবার লেগেন পুরো ভার্বটা আমাদেরকে দিতে হবে। গুড। তারপর হচ্ছে মাহাপু, আপনি কি বলতে পারবেন পরেরটা? জি ভাইয়া, পারে একটু। হুম Wir sind spazieren gegangen, ohne zu sprechen. তো আমরা হাঁটতে বের হয়ে গেছিলাম কথা না বলেই। হুম হুম Wir sind spazieren gegangen, ohne äh, ohne dass wir sprecht or অনেডাস ভিয়া, sprecht ভিয়া যদি হয় স্প্রেশন হয়, ঠিক আছে? sprechen, বা okay. স্প্রেখেন, অনেডাস ভিয়া স্প্রেখেন, ঠিক Mhm. আছে? আমরা কথা না বলে, যেহেতু ভিয়া আছে এখানে সেক্ষেত্রে আমাদের Mhm. স্প্রেশন হবে, কিন্তু এখানে কোনো সু হবে না। গুড। লাভি বাবু পরেরটা বলেন দেখি। ভাইয়া আমার গলায় একটু সমস্যা, ঠান্ডা লাগছে তো। আচ্ছা, সমস্যা নেই, শামীম ভাই বলেন দেখি পরেরটা। Du kannst nicht lernen, ohne zu üben. হুম হুম Du kannst nicht lernen, ohne das du üben. ডু Du ইট, übst. অনেডাস Du, ডু du উট, übst. ঠিক আছে? তো আম, এই জায়গায় যেটা বলা হলো আমাদের সাবজেক্ট আছে এখানে কি দু দিতে পারি, অথবা অন্য কোনো সাবজেক্ট যদি থাকে সেটাও আমরা দিতে পারি, ডাজন্ট ম্যাটার। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমাদের স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারা। সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট আছে এখানে দুইটা, সেম সাবজেক্ট আছে এই জায়গায় আমরা এই জন্য আমরা অনেস্ট দিতে পারি, বাট যদি ভিন্ন সাবজেক্টও থাকে, ডিফারেন্ট সাবজেক্ট, বাট ডাজন্ট ম্যাটার, সেক্ষেত্রে আমাদের ওই সাবজেক্টটা দিতে হবে এবং আমাদের ওই সাবজেক্ট অনুসারে আমাদের ওই ভার্বের কনজুগেশনটা করতে হবে। ওকে, ক্লিয়ার সবার কাছে? গুড। এরপরে আম, শামীম ভাই আপনি কন্টিনিউয়াসলি পড়েন পরেরগুলো একটু। Er ging, হুম হুম er ging, ohne dass ich es bemerkt. হুম হুম
ইয়াগিং ওনেসু না, এখানে আসলে দুইটা সেন্টেন্স, এখানে দুইটা মানে এখানে অনে ইউজ করা যাবে না, কারণ হচ্ছে এখানে আমাদের দুইটা ভিন্ন ভিন্ন আমাদের সাবজেক্ট আছে। একটা হচ্ছে এয়ার গিং, সে চলে গিয়েছিল। অন ডাস ইশ বেmerkte, আমি এটা মানে রিয়েলাইজ করার আগেই, রিয়েলাইজ মানে করার আগে সে চলে গিয়েছিল। তার মানে এখানে যেটা হচ্ছে আমাদের এয়া হচ্ছে আমাদের একটা সাবজেক্ট এবং ইজ হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট। তো ভিন্ন সাবজেক্ট থাকার কারণে আমাদের শুধুমাত্র আমরা এখানে অন ডাস ইউজ করতে পারবো, অনেস্ট আমাদের এখানে ইউজ করা সম্ভব নয়। তো আরেকটা এক্সাম্পল যদি দেখি, জিহাদ ডাস প্রবলেম গেলুস্ট, সে তার প্রবলেমটা, সে প্রবলেমটা সমাধান করেছে। অন ডাস ইমেন্ট ইন গেহোলফেন হাট, অন্য কেউ তাকে সহযোগিতা করা ছাড়াই সে কি করেছে, সে প্রবলেমটা সমাধান করে ফেলেছে। তার মানে এখানে জি হচ্ছে একটা সাবজেক্ট, মান হচ্ছে আরেকটা সাবজেক্ট, দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট হওয়ার কারণে এখানে কি হয়েছে, অনেরাস হয়েছে। কিন্তু এখানে অনেস্টও কিন্তু দেয়া যাবে না। Ich habe die Prüfung bestanden, আমি পরীক্ষাটা আমি পাশ করেছি। ohne dass meine Eltern davon wussten, আমার বাবা মা জানার ছাড়াই আমি পরীক্ষাটা পাশ করেছি, ওনারা জানতোই না আমি পরীক্ষা পাশ করেছি। মানে এলথান হচ্ছে একটা একটা সাবজেক্ট, ইস হচ্ছে আরেকটা সাবজেক্ট, এই জন্য এই ক্ষেত্রে আমাদের অনেডাস হয়েছে। এবং যেহেতু আমাদের মাইনে এলথান আছে, মাইনে এলথানের সাথে ভিস্টেন হয়, ঠিক আছে, যেহেতু আমাদের প্রেটেটিভ ফর্ম আছে আমাদের। এবং হয়েছে কি এখানে আমাদের পুরো ভার্বের যে আমাদের কনজুগেশন আছে মাইনে এলটানের সাথে, যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আমাদের ভিস্টেন হয়েছে। Er ging nach Hause, সে বাড়িতে চলে গিয়েছিল। ohne dass wir uns verabschiedet haben, তো এখানে এটা হচ্ছে আমাদের পারফেক্ট সেন্টেন্স যেটা আমরা শিখেছিলাম। কিন্তু এখানে আমরা যেহেতু আমরা ইউজ করেছি কি ohne dass ইউজ করেছি, ohne dass ইউজ করার কারণে আমাদের হাবেন বসেছে। কারণ ভিয়ে যেহেতু থাকে, ভিয়ে থাকলে আমাদের হাবেন বসবে এবং আমাদের পার্টিসিপ ছয় ফর্ম বসেছে। যদি আমাদের অনে সু থাকতো সেক্ষেত্রে আমাদের সু হাবেন হতো, কিন্তু এটা যেহেতু আমাদের অনে ডাস, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের হাবেন বসেছে। আর আমরা জানি অনে সু যখন দেই, সুটা হবে বাক্যের শেষে এবং সেটার পরবর্তীতে ইনফিনিটিভ ফর্ম হবে। কিন্তু অনের ডাস যদি থাকে সেক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম হবে না, শুধুমাত্র ভার্বের উপর, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্বের কনজুগাসিয়নটা হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, der Hund kam herein, সে কুকুরটা এখানে এসেছিল। ohne dass jemand die Tür geöffnet hat, মানে কেউ দরজাটা খোলা আম, ছাড়াই কুকুরটা চলে এসেছিল এখানে। তো যেহেতু ইয়েমান্ড হচ্ছে একটা সাবজেক্ট, ডেয়া হুন্ড হচ্ছে আরেকটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা অনেডাস ইউজ করেছি। এবং যেহেতু আমাদের ডি টুও, এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন হিসেবে আছে, এসজিএস এর মধ্যে পড়েছে, সেই জন্য আমাদের বসেছে কি হাট। এবং আমাদের কি অফনেট, এটা হচ্ছে পার্টিসিপ সোয়াই ফর্ম। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আমাদের একটা হাউস অফ কাবে থাকবে, আমরা 5টা সেন্টেন্স লেখার চেষ্টা করব। অনেসু অনেডাস দিয়ে লেখার চেষ্টা করব। এবং অনেসু অনেডাস যখন আমরা লিখবো, চেষ্টা করব একটা প্রেজেন্স প্রেজেন্ট টেন্স ইউজ করার জন্য একটা ট্রেন ভেয়ারের ভার্ব, যেটা আমরা শিখেছি, একটা মোডাল ভার্ব দিয়ে লেখার চেষ্টা করব। মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন ক্যাটাগরি দিয়ে আমরা লেখার চেষ্টা করব, ঠিক আছে। আর যারা আমরা আরো আপনারা কমফোর্টেবল, আপনারা অনে ডাস আগেও লিখতে পারেন, একটা সেন্টেন্স দিতে পারেন অনে ডাস, অথবা অনেসু আগে অথবা পরে দিয়েও কিন্তু চাইলে আপনারা লিখতে পারেন। তো এটার মানে গোল হচ্ছে যাতে ভালো করে জিনিসটা বুঝতে পারা, ঠিক আছে। তো আমরা যদি লিখি বাড়ি কাজ করি, সেক্ষেত্রে আমরা একটু চিন্তা করব, একটু বোঝার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো বুঝতে এবং আম, পরবর্তীতে এগুলো অ্যাপ্লাই করতে খুবই সহজ হবে। অলরাইট, সবাই বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন? মারুফ ভাইয়া, সাকিব ভাই, শামীম ভাই? জি ভাইয়া, ক্লিয়ার। এই বুঝতে ভাইয়া। পেরেছি। গুড। আচ্ছা, তাহলে আমরা এবার যাব হচ্ছে আমাদের বইতে। আচ্ছা, বইতে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্যাপিটাল দ্রাই থেকে আজকে আমরা শুরু করবো। ফায়ান্ডারুং, ফায়ান্ডারুং মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন হওয়া। কিছু কি কি পরিবর্তন হচ্ছে, আগের দিনের জিনিসগুলো কেমন হতো, বর্তমান কেমন হচ্ছে, কিছু পরিবর্তন নিয়ে এই চ্যাপ্টারে কথা বলা হচ্ছে। তো আম, এখানে যে জিনিসটা বলা হলো যে বেরিস্টি উবা ফায়ান্ডারুং ইম লেবেন ফার্স্টেহেন, মানে লাইফের কোন কোন জিনিসগুলা পরিবর্তন হয়েছে। আগে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, আগে মানুষজন এখানে আম, মানে বিশেষ করে হচ্ছে এখানে হয়তোবা একজন নার্স, মানে কিছু ডক্টর সম্ভবত
তারা চিকিৎসা করছে, আর বর্তমান কেমন চিকিৎসা, এবং বর্তমানে খাবারের কি পরিবর্তন আছে। আগে মানুষজন কিভাবে খাবার রেডি করতো, এবং সবকিছু এখন বর্তমানে অটোমেটেড হয়ে গিয়েছে। এবং অনেকটা বলা যায় সে রোবট দিয়ে কিন্তু এখন সবকিছু খাবার তৈরি করা হচ্ছে। আমরা কিছু রোবট দেখছি, আম, কি বলে, কড়াই ঘোরানো, সবকিছু একদম অটোমেটিক ভাবে সবকিছু অটোমেটেড হয়ে গিয়েছে এখন। তো পরিবর্তন, অনেক পরিবর্তন আছে, এই পরিবর্তনগুলো নিয়েই এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের লাইফে আরবাইট নিয়ে, এবং হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন পরিবর্তনগুলো সাধারণত আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে বর্তমান আমাদের হেলথ কেয়ার সিস্টেম, এবং প্রথমে যেটা দেখতে পাচ্ছি আগের হেলথ কেয়ার সিস্টেম কেমন ছিল, এবং পরে দেখতে পাচ্ছি একজন রান্না করার ক্ষেত্রে কেমন বিশাল একটা পরিবর্তন এখানে দেখা যাচ্ছে। আর আমরা তিনে যেটা দেখতে পাচ্ছি, আগে আমাদের সবসময় সব ক্লাস হতো হচ্ছে কি আমাদের ইন পার্সন হতো, তো বর্তমানে হয়েছে আমাদের অনলাইনে, যেটা আপনাদের আর আমাদের, মানে আমরা যেভাবে ক্লাস করছি, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছি, বিভিন্ন জায়গায় থাকলেও আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে কিন্তু আছি, সেটা অনলাইনে মাধ্যমে কিন্তু সম্ভব, যেটা কিন্তু পূর্বে কখনো মানুষ কল্পনাও করেনি। এবং মানে ইন্টারনেট বলি অথবা ফোন বলি, তখন এতটাই মানে কেউ জানতোই না যেমন কিছু কখনো সম্ভব। তো বিশাল একটা পার্থক্য। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটার তিনটা রেকর্ডিং আমরা শুনবো, এবং রেকর্ডিংয়ে এটা হচ্ছে হোরেন জি ডি রেডিও জ্যান্ডুং উবা ফাহান্ডারুং, বিশেষ করে তাদের একটা রেডিও কনভারসেশন আমরা শুনবো, এখানে সম্প্রচার শুনবো, এবং তারা কথা বলবে হচ্ছে ফাহান্ডারুং নিয়ে কি কি পরিবর্তন হয়েছে, এবং তারা কি পরিবর্তন মানে এখন লক্ষ্য করছে। হয়তো বা তাদের বৃদ্ধ বয়সে মানুষজন হবে বলবে যে আমাদের লাইফ এমন ছিল, এখন বর্তমানে এই জিনিসগুলো পরিবর্তন। তো এখানে উবা ভেলসা থেমেন থেমেনে কোন কোন টপিক নিয়ে তারা এখানে কথা কথা বলছে, এই টপিকগুলো আমাদেরকে লিস্ট করতে হবে। তো আমরা তিনটা রেকর্ডিং শুনি। প্রথমে তিনজন ব্যক্তি আছে এখানে, এনস্ট, লুটকে, ইজাবেল, তারপর হচ্ছে ইমা। এই তিনজন ব্যক্তি তিনটে কনভারসেশন করবে, কে কি বলছে আমরা বোঝার চেষ্টা করব। Und jetzt wieder zum Thema unserer Sendung Veränderungen. Rufen Sie uns an und erzählen Sie uns von Veränderungen, die Sie besonders wichtig oder interessant finden. Zum Beispiel in Ihrem Beruf oder in Ihrem Alltag. Ah, da ist auch schon unser erster Anrufer. Hallo? Ja, guten Abend. Hier ist Ernst Lüttke. Guten Abend, Herr Lüttke. Was ist denn für Sie eine wichtige Veränderung? Also, meine Schulzeit ist schon sehr lange her. Ich war in den 50er Jahren in der Volksschule. Und das war in einer kleinen Stadt. Und die Klasse war sehr groß. Die Lehrer waren auch sehr streng. Könnten Sie uns ein Beispiel nennen? Also, wir mussten immer das machen, was die Lehrer gesagt haben. Disziplin war sehr wichtig. Wenn man etwas nicht gemacht hat, dann hat man eine Strafe bekommen. Deshalb hatten eigentlich alle Schüler Angst vor den Lehrern. Heute hört man eigentlich nur, dass es Probleme mit der Disziplin gibt. Die Schüler machen angeblich oft, was sie wollen und nicht, was der Lehrer oder die Lehrerin will. Ja, aber heute arbeiten die Lehrer ganz anders. Sie nutzen Medien wie zum Beispiel Tablets oder Computer. Und die Kinder sollen viel selbstständig machen und in Gruppen arbeiten. Früher hat der Lehrer geredet und wir haben zugehört und geschrieben. Das war's. Danke, Herr Lüttke. Mhm. কোন টপিক নিয়ে এখানে আলোচনা করেছিল? Über welche Themen der Lütke hat gesagt oder gesprochen? Schule und শুলে Unterricht. হ্যাঁ, শুল নিয়ে কথা বলছে, শুল সাইট বলতে পারি আমরা, শুল অথবা শুল সাইট। তো এখানে শর্টলি কি কি পার্থক্যগুলো সেখানে মেনশন করেছে? ক্লাসগুলো কিভাবে করে এরকম কিছু একটা। হুম। সে বলেছিল যে আগের, সে যখন ক্লাসে যখন পড়াশোনা করতো তার শহরটা ছিল হচ্ছে ছোট, কিন্তু তার স্কুল ছিল অনেক বড়, এবং স্কুলের টিচাররা ছিল, লেয়াররা ছিল অনেক স্ট্রেং, মানে অনেক স্ট্রিক্ট ছিল আর কি। বর্তমানে কিন্তু এতটা স্ট্রিক্ট না। তো আমরা ছোটবেলায়
আম, আপনারা টিচারদের মাইর খেয়েছেন কিনা জানি না, আমরা কিন্তু টিচারের মাইর খেয়েছিলাম। তো জানি না আপনারা মাইর খেয়েছিলেন কিনা, কিন্তু আমরা ছোটবেলায় মক্তবে যাইতাম আর কি। একদম একদম ছোটবেলায় মক্তবে যাইতাম। তখন কিন্তু ওই হুজুর কিন্তু মারতো ব্যাট দিয়ে। ব্যাট ছিল, স্কুলে ব্যাট ছিল, ব্যাতের মাইর খাইতাম আমরা। প্রাইমারি স্কুলে যখন থাকতাম, ম্যাডামরা কিন্তু অনেক মারতো, এদিক সেদিক এদিক হইলে কিন্তু মারতো। তো বর্তমানে ওই ব্যাতের সিস্টেমটাই উঠে গেছে, ব্যাট বলতে এখন কিছু নাই, অনেকটাই বলে ধরা যায় আর কি। আর অনেক টিচারও কিন্তু আবার এটার ইয়েও নেয়, অনেক বেশি ইয়ে করে, মাঝে মধ্যে কিছু জিনিস এক্সট্রিম হয়ে যায় আর কি। ওই জিনিসটা বললো আর কি, আগে অনেকটা ছিল হচ্ছে স্ট্রিক্ট ছিল এবং তাদের অনেক ডিসিপ্লিনের মানে খেয়াল রাখতে হবে, এটা করা যাবে না, এভাবে করতে হবে, ওটা করতে হবে, অনেক কিছু। বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে অনেকটাই অনলাইন হয়ে গিয়েছে এবং বলছে যে যে আমাদের ট্যাবলেটে মানে স্কুলাররা এখন পড়াশোনা করে, এবং ওটার পাশাপাশি যে কম্পিউটারে পড়াশোনা করে, এবং পাশাপাশি তারা কি সেলফ স্ট্যান্ডিশ মানে হচ্ছে তারা একদম ইন্ডিপেন্ডেন্ট, নিজেদের মতো করে তারা ইয়ে করে এবং গ্রুপে আবাইড করে, মানে একসাথে তারা কাজ করে। তো আগে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ছিল না, খুবই কম ছিল। এখন কিন্তু এটা স্বাভাবিকভাবে মানে জেনারেশন চেঞ্জ বিশাল একটা ব্যাপার। তো এখন যে জেনারেশন, আমাদের যে জেনারেশন, এটার সাথে 10 বছরের পরের জেনারেশন যেটা বলি, একটা বিগ ডিফারেন্স আছে। এই 10 বছরের বর্তমান জেনারেশন যেটা আছে ওটার সাথে আগামী 10 বছরের মানে একটা বিশাল একটা গ্যাপ থাকবে, এটা স্বাভাবিক। ওকে, তো আম, এটা শুল নিয়ে এসে কথা বলছিল আর কি। ওকে, অলরাইট, তারপরটা কি বলে শুনি আমরা। Als nächstes ist Isabel Eickhoff am Apparat. Guten Abend, Frau Eickhoff. Hallo, also ich wollte etwas zur Arbeitswelt sagen. Wir haben eine Bäckerei und sind ein Familienbetrieb. Früher haben alle Bäckereien so wie wir gearbeitet, aber jetzt gibt es kaum noch Bäcker wie uns. Was meinen Sie damit genau? Also heutzutage gibt es fast nur noch Großbäckereien. Das sind eigentlich schon Brotfabriken. Alles ist automatisiert. Es gibt nur noch wenige Bäcker oder auch Arbeiter. Diese Großbäckereien können natürlich unter ganz anderen Bedingungen produzieren als wir in unserer Bäckerei. Wir machen noch vieles von Hand, wie schon vor 100 Jahren. Das ist sicher sehr viel Arbeit und auch anstrengend, oder? Ja und nein. Natürlich sind die Arbeitszeiten nicht ideal, aber Brot, Brötchen und Kuchen zu backen ist eine tolle Tätigkeit und sehr vielseitig. In den Großbäckereien arbeitet man in Schichten und die Leute dort betreuen nur wenige Arbeitsschritte. Das wäre mir zu monoton. Und was sagen die Kunden? Also, die Kunden schätzen unsere Qualität, aber die Konkurrenz ist meist billiger und vieles schmeckt auch gut. Das ist oft nicht leicht, aber wir wollen weiter so arbeiten. Vielen Dank, Frau Eickhoff, und weiterhin viel Erfolg mit Ihrer Bäckerei. হুম, এখানে কি নিয়ে কথা বলছিল? Arbeitsplatz, Platz oder আরবাইটসভেল্ট। Arbeitswelt. আর তো এখানে আরবাইটসভেল্ট নিয়ে, ওয়ার্ল্ড লাইফ নিয়ে কথা বলেছে, এবং কোন কোন টপিক গুলো নিয়ে সে কথা বলেছে মেইনলি? Bäckerei, হুম। তারপরে লাইক কি সিস্টেমে বেকারিতে কাজ করে সেটা নিয়ে কথা বলছে। হুম। বিশেষ করে তাদের 100 বছর, ধরেন ধরুন সে বললো যে ফ্যামিলির একটা বেকরি আছে, তাদের নিজেদের একটা বেকারাই ছিল এবং ওটা অনেক বছর ধরে তারা করে আসে। হুন্ডা দিয়ে তো হাত সবকিছু দিয়ে হাতে করে। বেকারিতে কাজ করে আসতেছে, আর এখনকার দিনে সবকিছু অটোমেটিক। এক্স্যাক্টলি, অটোমেটিক করে এখন মানুষজন। তারপর পাশাপাশি অনেকগুলো শিফটে কাজ করে, বড় বড় যে বেকারি গুলো ছিল। হুম। এক্স্যাক্টলি। তারপরে বলছে যে কাস্টমাররা কোনটা পছন্দ করে, তখন সে বলছে যে আমাদেরটাই পছন্দ করে কারণ আমাদের কোয়ালিটি ভালো। হুম হুম হুম, ডেফিনেটলি হাত হ্যান্ডমেড হুম। সবকিছু আসলে কোয়ালিটি সবসময় আহ, সবাই পছন্দ করে ডেফিনেটলি। তো হ্যাঁ, এখন আসলে আমরা মডার্ন লাইফের সাথে এতটাই আমরা এঙ্গেজড, মানে সবকিছু কিন্তু আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। যেমন আহ, যে কোনো নর্মাল কোনো বেকারিতে গেলে, যেমন এখানে কিছু ফেমাস বেকারি আছে, যেমন মোস আছে, নবিস আছে, এই দুইটা কিন্তু খুবই ফেমাস। এটা কিন্তু আমি অন্য শহরগুলোতে আমি খুব একটা দেখিনি, কিন্তু কিন্তু এটা আখেনের ঐতিহ্য হিসেবে, একটা শহরের নিজস্বতা হিসেবে এই বেকারিগুলো খুবই খুবই পপুলার। এবং এখানে ব্রেডসেল আছে, প্রিন্টার আছে, মানে কিছু খাবারের নাম আর কি, এগুলো খুবই ফেমাস। বিশেষ করে
আমার নিজের কাছে একটা কেক আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে, সেটা হচ্ছে মিল্ক রাইস কুকেন। আমি জানি হুম। না মিল্ক রাইস কুকেন আপনারা কেউ খেয়েছেন কিনা। এটা হচ্ছে অনেকটা মানে মিল্ক বলতে তো মানে দুধ দিয়ে বানায়, রাইস মানে অনেকটা পায়েসের মতো আর কি। পায়েসের মতো, এটা হচ্ছে পায়েসের মতো কেক আর কি বলা যায়, খুবই মজার একটা কেক। তো এটা এটাকে আবার অনেকে বলে হচ্ছে বেলগিশা মিল্ক রাইস কুকেন, মানে এটা হচ্ছে অনেকটা বেলজিয়াম থেকে আসলে এটা আসা, ওই জন্য বেলগিয়ানিস বলা হয়, বেলগিশে বলা হয়। বাট আপনারা কখনো যদি সুযোগ পান ট্রাই করে দেখেন, বিশেষ করে মাহাপুর যদি আছেন আপনি ট্রাই করে দেখেন মিল্ক রাইস কুকেন আপনি কোথাও পান, খুবই মজার, এখানে একটা ঐতিহ্য আর কি আখেনের জন্য এটা। জি অলরাইট। ভাই। তো এগুলা আম, ভালো লাগে, বিশেষ করে নতুন নতুন শহরগুলোতে গেলে আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনারা ইনশাল্লাহ যখন জার্মানিতে আসবেন তখন চেষ্টা করবেন শহরের মানে হিস্ট্রিটা জানার জন্য, ওই শহরের হিস্ট্রি কেমন, কোন কোন জিনিসগুলা উপর বেস করে ওই শহরটা ছিল। তো এগুলো খুব ইন্টারেস্টিং লাগে আর কি আমার কাছে। ওকে, তারপরটা আমরা শুনি। Und unsere nächste Anruferin ist Emma Lawson. Hallo, welche Veränderung finden Sie interessant? Ja, hallo. Also, ich finde die Entwicklungen im Bereich der Medizin faszinierend. Ach, sind Sie im medizinischen Bereich tätig? Ja, ich bin Krankenpflegerin und außerdem sehe ich gern historische Serien. In der Serie Charité geht es um das berühmte Berliner Krankenhaus vor 150 Jahren. Und wenn ich das mit heute vergleiche, hat sich wahnsinnig viel verändert. Aber eine Sache hat sich zum Glück nicht verändert. Gute Ärzte und Pflegekräfte gab es schon immer. Stimmt. Aber können Sie uns da ein paar Beispiele für Veränderungen nennen? Also zum Glück können wir heutzutage zahlreiche Krankheiten problemlos heilen, die damals für viele tödlich waren. Das liegt an verschiedenen Dingen, wie zum Beispiel an besserer Hygiene und Medikamenten wie Antibiotika. Und natürlich auch an den medizinischen Geräten, die es heute gibt. Die Diagnosen wurden dadurch viel genauer. Und zum Beispiel für Operationen sind Kameras heutzutage eine große Hilfe. Was gibt es denn für Unterschiede beim Personal, zum Beispiel für Pflegekräfte wie Sie? Also es gab damals deutlich mehr Personal und viele weibliche Pflegekräfte, aber keine Ärztinnen. Wahrscheinlich hatten die Pflegekräfte deshalb nicht so viel Stress wie wir heute. Aber die Ausbildung ist heute besser und sicher auch schwieriger. Denn auch Pflegekräfte müssen viel wissen und die Geräte bedienen können. Danke, Frau Lawson. Wer ruft uns noch an und erzählt von Familie, Essen oder Mode, früher und heute? Jetzt gibt es aber erstmal ein কোন bisschen. টপিক নিয়ে কথা বলছো এখানে? মেডিসিন বেরাইশ। মেডিসিন বেরাইশ নিয়ে কথা বলছে, এবং কি কি নিয়ে আলোচনা করছে এখানে? আর কেউ বলতে চায় বা আমি বলতে পারি? হুম। কেউ বলতে যাচ্ছেন? এনিওয়ান? ভাইয়া ক্রাঙ্কেন হাউস, তারপর হচ্ছে ক্রাঙ্কেন ফ্লেগারিন, মেডিকামেন্ট, আউসবিল্ডিং। হুম। এবং আগের মানে মেডিসিন বেরাইশ এবং বর্তমান মেডিসিন বেরাইশের মধ্যে একটা ফার্কুলেশন ছিল, একটা কম্পারিজন ছিল। কম্পারিজন কি কম্পারিজন ছিল কে বলতে পারবেন? আরো কিছু নিয়ে আলোচনা করেছিল তারা। সে- মাহাপু বলেন। ও বলছে যে ও নার্স, ও 25 বছর ধরে নার্সিং হুম করতেছে মেবি। দ্যাট ওয়াজ, বলছে যে আজকের দিনে বেশি ভালো ডক্টর আছে, কেয়ারটেকার্স ভালো, এবং তারা খুব লাকি কারণ আজকের দিনে তারা বেটার মেডিসিন পাচ্ছে, বেটার অ্যান্টিবায়োটিক্স হুম এগুলো পাচ্ছে। আর অপারেশন থিয়েটারের কথা বলছে যে আজকালকার দিনে ওখানে ক্যামেরা আছে যেটা হুম অনেক হেল্প করতেছে ওদেরকে। হুম অ্যান্ড হাউস বিল্ডিং এর কথা বলছে যে আজকালকার দিনে ওটা বেশি ভালোভাবে ওরা করতেছে হাউস বিল্ডিং, অ্যান্ড বেশি স্ট্রেস নাই। হুম
এই তো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপু, মোটামুটি পুরোটা আপনি কভার করেছেন, যে এক্স্যাক্টলি এখানে যে বলেছিল যে আগের কেমন ছিল, আগের ডিয়াগনোজে ছিল, ডিয়াগনোজে কেমন ছিল, এখনকার ডিয়াগনোজে কেমন, এটা কিন্তু খুব বেশি স্লাইড মানে বেশি ডিফারেন্স হয়েছে ওটা কিন্তু তা না। আগেও কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু ছিল, তো এখনও অ্যান্টিবায়োটিক কিন্তু দিচ্ছে, তবে এখন হাইজিনের ক্ষেত্রে হিগিন বলা হয়েছে, হাইজিনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার এখন বর্তমানে, কারণ আগে হিগিন কিন্তু অনেকটাই মেনটেন, হাইজিন অনেকটাই মেনটেন করা মানে ডিফিকাল্ট ছিল। তো এখন হাইজিন মেনটেন করাটা খুবই ইজি, এখন শুধুমাত্র প্রত্যেকটা জায়গায় 70% ইথানল স্প্রে করে দিলে ওটা হাইজিন হয়ে গেল, তাই না? কিন্তু আগে কিন্তু এই 70% ইথানল প্রত্যেক সব হুম। জায়গায় কিন্তু ছিল না। তো খুবই সহজ, কিন্তু এই 70% ইথানল যে আসলে 70% এই যে ব্যাকটেরিয়াগুলো যে কিল করে, এটা কিন্তু আমরা আগে জানতাম না। তো এটা True. এটা মডার্ন সায়েন্স এসে কিন্তু মানে বের করেছে যে 70% ইথানল, ইথানল অনেক কনসেন্ট্রেশন আছে, 100%, 1 থেকে 100%, কত পার্সেন্টেজে সবচেয়ে বেশি কিল করে, তো এটা হচ্ছে 70%। এটা খুব বেশি দিন হয় না যে আমরা জানি, হয়তো 20 25 30 বছর হবে এরকম, আগে কিন্তু এমন ছিল না। তো হ্যাঁ, এখানে আউসবিল্ডিং নিয়ে একটা কথা বলেছে, যে আউসবিল্ডিং এ স্ট্রেস মানে যদিও কোনো কিছু সহজ না, তবে আউসবিল্ডিংটা অনেকটাই মানে প্রেফারেবল আর কি বর্তমানে, অনেকটাই। তো এটা নিয়ে একটা জিনিস জিনিস আপনাদের জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনাদের মধ্যে কেউ কি মানে ফ্লেগে বেড়াইছে কিন্তু, অথবা হেলথ কেয়ারে কি আপনারা হাউস এর জন্য কেউ অ্যাপ্লাই করবেন, মানে আপনাদের কারো ইচ্ছে আছে হাউস বিল্ডিং করার ফ্লেগে ক্রাফটে? জি ভাইয়া। মারুফ ভাই আছে, ওকে। ফ্লেগে ফ্লেগে ক্রাফটে যদি হাউস বিল্ডিং আপনারা যদি করতে চান, আমি বলবো হচ্ছে এটা খুবই পজিটিভ একটা জিনিস, কারণ ফ্লেগে ক্রাফটে কিন্তু প্রচুর পরিমাণ হাউস বিল্ডিং কিন্তু প্রয়োজন এখনো অনেক। তো এটাতে সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেশি। তবে হয়তো আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কিল কিছুটা আর একটু হয়তো বেচয় থাকতে হবে, বাট এখানে সুযোগ পাওয়ার বেআইনস দিয়েও কিন্তু হয় না যে তা না, বেআইনস দিয়েও কিন্তু ফ্লেগা হিসেবে কিন্তু কাজ করা যায়, তবে এই জায়গাটা অপরচুনিটি অনেক অনেক বেশি। ঠিক আছে, তো আপনারা যাদের ইচ্ছে আছে আপনারা চাইলে এই সেক্টরটাতে আপনারা কনসিডার করতে পারেন। আমার কাছে মনে হয় ভালো একটা ইয়ে আছে এখানে, সুযোগ আছে আর কি। তো আপনারা হাউস বিল্ডিং করার পরবর্তীতে আপনারা হাউস বিল্ডিংও করতে পারেন, মানে ভাইটা বিল্ডিংও করতে পারেন, ওটার উপরে চাইলে আরও একটা আপনারা প্রফেশনাল কিছু হাউস বিল্ডিং করতে পারেন ওটার উপর কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে আপনার আরও ভালো পজিশনে যেতে পারবেন। তো আমি সাজেস্ট করি যে জার্মানিতে যেই জিনিসটা সবচেয়ে বেশি এখন লোক সংকট আমি বলবো, সেটা হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমে সবচেয়ে বেশি। হুম। ডাক্তার বলি, নার্স বলি, অথবা নার্স ছাড়াও মানে ডাক্তার নার্সের পরিমাণটাই বেশি, অথবা ওই রিলেটেড কোনো উম, কোনো হাউস বিল্ডিং যদি থাকে ওটাতে অনেক বেশি মানুষের প্রয়োজন, সেক্ষেত্রে আপনাদের হাউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেশি থাকবে যদি আপনারা হেলথ কেয়ারে যদি ট্রাই করেন। জি ভাই। ভাইয়া, হেলথ কেয়ার সিস্টেমে হাউস বিল্ডিং করতে গেলে এই ক্ষেত্রে কি ব্যাকগ্রাউন্ডে কোনো রিকোয়ারমেন্ট দরকার কিনা? না, যেমন আমার ব্যাকগ্রাউন্ড তো ইঞ্জিনিয়ারিং, তো সেই ক্ষেত্রে কি আমিও এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবো বা? হাউস বিল্ডিং এর জন্য আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, আপনাকে এখানে দেখবে হচ্ছে তারা আপনার এইচএসসি পর্যন্ত, তাই না? এইচএসসির পরবর্তীতে গিয়ে আপনি হাউস বিল্ডিং করুন। আপনার যদি ব্যাচেলর ডিগ্রিও থাকে, এখানে ব্যাচেলর ডিগ্রি থাকলেও কিন্তু এটা আসলে কনসিডার করবে না খুব একটা, কারণ আপনি হাউস বিল্ডিং পুরোপুরি ভিন্ন একটা ব্যাপার এখানে। আপনি যদি মাস্টার্স করতে আসতেন সেক্ষেত্রে হয়তো আপনার ইঞ্জিনিয়ারিং ওগুলো ম্যাটার করতো আর কি, যেহেতু আপনি হাউস বিল্ডিং এর জন্য আসবেন সেক্ষেত্রে আপনার এইচএসসি এর ইয়েগুলো একটু খেয়াল করবে আর কি, দেখবে হয়তো বা এর চেয়ে বেশি কিছু সাধারণত ওরা দেখবে না আর কি। আর এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে সবচেয়ে বেশি, আর কিভাবে কনভিন্স করা যায়, আপনি যদি কিভাবে ওই ওদেরকে কনভিন্স করতেছেন, কনভিন্স করতে পারলে বাকি কিছু আসলে ম্যাটার করে না আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওদেরকে কনভিন্স করা এবং ওদের থেকে ফ্যাট্রাকটা যদি ম্যানেজ করতে পারেন, এবং বাকিটা ওরা হেল্প করবে আপনার শুল ফ্যাট্রাক স্কুলে ভর্তি হওয়ার জন্য, এবং যাবতীয় যে ডকুমেন্টসগুলো ওরা প্রোভাইড করবে আর কি। তো বাট ওদেরকে কনভিন্স করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার সাজেশন থাকবে, আপনারা যারা চান, আপনাদের যদি ইন্টারেস্ট যদি থাকে, এবং আমি বলবো হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু অনেক বেশি কিন্তু সুযোগ আছে, আপনারা এটাতে ট্রাই করতে পারেন। আমি ভাইয়া যদি একটু অ্যাড করি, Please. যারা চাচ্ছেন, আমি এত বেশি এক্সপার্ট না কিন্তু আমি এই ইনফরমেশনটা জানি যে এই যে ধরেন ফ্ল্যাগারিং যারা আছে এইখানে প্রচুর ডিমান্ড। আর যদি B1 থাকে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন খুব ইজিলি। এবং তখন পড়াশোনার পাশাপাশি ওরা ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে যে ফার্দার আপনি B2 করবেন, C1 করবেন। বাট অ্যাডমিশনের জন্য B1 শুড বি ইনাফ।
আর গ্রাজুয়েশন থাকলে তো আমার মনে হয় অ্যাডমিশন পাওয়াটাও ইজি। আর আলটে ফ্লেগারিং যেটা, মানে ফ্লেগারিং এর মধ্যেও যেটা যেটা বয়স্কদের দেখাশোনার যে ট্রমা জবটা, বলা হয়। হ্যাঁ, ওখানে তো আমি কয়েকদিন আগেও, কারণ আমি এখানের ইয়ার সাথে জড়িত, এই আপনার স্টুডেন্ট এন্ড ওয়ান হাইমের সাথে, তো ওরা 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 এরকম স্টুডেন্টদেরকে ওখানে হেল্পের জন্য পাঠাতো, তো ওখান থেকে ইনফরমেশনটা আমি জানি যে এই আল্টে ফ্লেগারিং এর যে জবটা বা এখানের আউসবিল্ডিংটা, এখানে কেউ আসতে চায় না নর্মালি, তো এখানে ওদের একটা হিউজ মার্কেট রয়ে গেছে। তো এটাকে হ্যাঁ, যদি কেউ টার্গেট করতে চায়, দ্যাটস এ ইজি ওয়ে ইন, আমার মনে হয়। এটা, হ্যাঁ আপু যেটা বললেন খুবই এটা এটা সত্যি যে আলটে ফ্লেগারিন অথবা আলটে ফ্লেগারে খুব একটা কাজ করে না মানুষজন, এখানে বিশাল পরিমাণ একটা গ্যাপ আছে, বিশাল পরিমাণ। এবং এটার জন্য জার্মান গভর্নমেন্ট অলরেডি একটা, এটা নিয়ে ওরা পার্লামেন্টে কথা বলছে। জাস্ট খুবই আপডেট একটা ব্যাপার, সেটা হচ্ছে জার্মান মিলিটারি সংকটের কারণে তারা মিলিটারির জন্য যারা, মানে এটা বাধ্যবাধকতা করছে, যারা মিলিটারি করবে না তাদেরকে ভলান্টারি কাজে সংযুক্ত থাকতে হবে। ভলান্টারি কাজের জন্য তারা ফোকাস করছে হচ্ছে আলটে হুম। ফ্লেগার হিসেবে, আলটে ফ্লেগার অথবা আলটে ফ্লেগারিং। তার মানে এই জায়গাটাতে কতটা বেশি সংকট লোকজনের, লোক বলের তারা, এটা পার্লামেন্টে এরা আলোচনা করছে। তো এটা মানে বোঝা যাচ্ছে এখানে অনেক পরিমাণ অপরচুনিটি, জাস্ট আমাদেরকে ওই জিনিসগুলা ওখানে পৌঁছাতে হবে। তো আপনাদের যাদের ইচ্ছা আছে, আপনারা, আমার মনে হয় আপনারা মাথায় রাখতে পারেন, আপনাদের জন্য একটা সম্ভাবনা আর কি এখানে। অলরাইট, তো আমাদের ছোট একটা ব্রেক, আমরা ব্রেকে যাব 5 মিনিট, নাকি ব্রেক ছাড়া কন্টিনিউ করব? ব্রেক লাগবে কারো? হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নাই, যেহেতু প্রতিদিন দেওয়া। ওকে, তো আমরা 5 মিনিট পরে আসছি তাহলে। জাস্ট 5 মিনিট আটে আমরা তাহলে ক্লাসে আবার অ্যাটেন্ড করি। ওকে, গুড, ডান, বিশ পেটা।
অলরাইট, আমরা সবাই ব্যাক করছি। জি ভাইয়া। গুড। তো আম, পরবর্তীতে যদি আমরা প্রসিড করি, এখানে আমরা কিছু টেক্সট আমরা দেখতে পাচ্ছি, একটা ব্লগ। এখানে কি বলা হলো সেটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এখানে কিছু এন্ডারুং নিয়ে বলা হয়েছিল। সে আগে একটা কাজ করতো অথবা বর্তমানে সে কি করে সেটা নিয়ে আসলে কিছু ডিসকাশন এখানে করা হয়েছে। ওকে, কে পড়বেন এটা? হুম হুম, শামীম ভাই পড়েন। Sebastian Hilpert war zu 11 Jahre lang Berufssoldat. সেবাস্টিয়ান হিলপার্ট 12 বছর ধরে পেশাদার সৈন্য হিসেবে কাজ করেছেন। হুম হুম Aber dann fühlte er sich nicht mehr glücklich. কিন্তু পরবর্তীতে তিনি সেটাতে সুখ অনুভব করছিলেন না। হুম হুম। Und suchte beruflich andere Herausforderungen. তিনি Herausforderungen, Herausforderungen মানে কি বলতে পারেন ভাইয়া? চ্যালেঞ্জ এরকম কিছু এক্স্যাক্টলি, একটা। হ্যাঁ এক্স্যাক্টলি, নতুন কোনো কিছু সে এক্সপেরিয়েন্স করা, নতুন কোনো চ্যালেঞ্জ ফেস করাটাকে সে বোঝানো হয়েছে এখানে। হুম হুম সে উম, নতুন পেশা হিসেবে নতুন চ্যালেঞ্জ খুঁজছে, হুম হুম। নতুন কিছু খুঁজছে। Er wollte sein Leben ändern. এন্ডার্ন, আহ, এটাকে এন্ডার্ন। ändern, হুম হুম। ändern. সে জীবনকে পরিবর্তন করতে যাচ্ছে, চাচ্ছিল, ভোল্টে। চাচ্ছিল। হুম হুম। Zufällig sah er einem Bericht über ein Schutzprojekt, Schutzprojekt, প্রোটেকশন প্রজেক্ট। Schutzprojekt für Wildtiere in Afrika. হঠাৎ করে আফ্রিকার একটি বন্যপ্রাণীর সংরক্ষণের প্রতিবেদন তার চোখে পড়ে। হুম হুম। বুঝতে জোফোর্ট এবং সাথে সাথে তিনি বুঝেন ডাস যে এজো অ্যাডভান্স জেলস জ্ঞান মাখেন বুডে, এটাই যেটা তিনি চাচ্ছেন, করতে করতে চাচ্ছিল। চাচ্ছেন। হুম হুম। Bei einem zweimonatigen Aufenthalt in einer Militärstation in Namibia lernte. 2 মাস ধরে তিনি নামিবিয়ার বন্যপ্রাণী স্টেশনে শিখছেন। না, এখানে হচ্ছে এটা বলা হলো বাই আইনেম ছয় মনাটিগেন অফেনটাল্ট, মানে আইনে মানে হচ্ছে ওয়ান্স বোঝানো হইলো একটা, একবার। মানে 2 মাসের একটা অফেনটাল, 2 মাসের একটা আফেন্টাল মানে হচ্ছে কোনো কিছু, কোথাও কোনো থাকা আর কি। সে একটা নামিবিয়ার একটা আম, বন্যপ্রাণী স্টেশনে সে থেকেছিল জাস্ট একবারের জন্য। এবং লেয়ান্টে ওখানে শিখেছিল, লেয়ান্টেয়া ডাস লেবেন, জীবন সম্পর্কে শিখেছিল। আউস আইনা আন্দারেন পার্সপেক্টিভ কেনেন, সে জীবন সম্পর্কে যে শিখে জেনেছিল, বাট অন্য একটা পার্সপেক্টিভ থেকে। জি। Nach seiner Rückkehr und dem Ende der Bundeswehrzeit probiert er noch ein Studium aus. হুম হুম। তিনি সেখান থেকে ফিরে আসেন এবং সেনাবাহিনীতে কাজের শেষে আহ, আরেকটি পড়াশোনা শুরু করছেন। হ্যাঁ, আবার শুরু করছিল বলতে এখানে পোবিয়ারটা মানে হচ্ছে, মানে ট্রাই করা অনেকটা, পোবিয়ারেন চেষ্টা করা। করছি। হ্যাঁ, চেষ্টা মানে অনেক অন্য কিছু একটা ট্রাই করেছিল। নক আইন স্টুডিয়াম আউস আউস ফোবিয়ারেন মানে সাধারণত আমরা বলি হচ্ছে যে এমন কোনো কিছু করা যেটা লাইফে প্রথম কোনো কিছু করা। আউস ফোবিয়ারেন এটা হচ্ছে একটা ট্রেন ভেয়ারে বা আউস ফোবিয়ারেন। তো আউস ফোবিয়ারেন আমরা সাধারণত ইউজ করি যে কোনো রেসিপির ক্ষেত্রে, মানে নতুন কোনো রেসিপি আউস ফোবিয়ারেন, নতুন কোনো কিছু জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ যদি কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে আমরা আউসফোবিয়ারেন আমরা বলি, ঠিক আছে? হুম জি হুম ভাই। আবার auf das gefiel ihm nicht, কিন্তু এটা তার কাছে ভালো লাগছিল না। হুম হুম। Die Sehnsucht nach den Wildtieren war stärker. ওই বন্যপ্রাণীর সংরক্ষণটাই তার কাছে বিশেষ কিছু মনে হচ্ছিল। এক্স্যাক্টলি। হুম হুম। Aus diesem Grund ging Sebastian Hilfert schließlich wieder nach Afrika und arbeitet dort als Wildhüter.
এবং পরবর্তীতে সেবাস্টিয়ান হিলপার্ট আফ্রিকা চলে যান এবং সেখানে কাজ শুরু বন্যপ্রাণী সংরক্ষণের কাজ শুরু করেন। এক্স্যাক্টলি। হুম হুম। Zu sammelte Erfahrungen mit verschiedenen Wildtieren, die er auch fotografierte. হুম হুম। আম, তিনি সেখানে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেন এবং বন্যপ্রাণীদের সাথে ছবি তোলেন। হুম হুম। Heute ist er Fotograf und Buchautor, lebt in Deutschland und fährt regelmäßig nach Afrika. আজকে তিনি একজন ফটোগ্রাফার এবং বই লেখক। তিনি জার্মানিতে বসবাস করেন এবং নিয়মিত আফ্রিকা যান। হুম হুম। Der Schutz der Wildtiere ist sein größtes Anliegen. এই উদ্যোগটাই তার কাছে আহ, বড় মনে হয়েছিল। Den ihre Situation wird von Jahr zu Jahr wesentlich schlechter. হুম কারণ দিন দিন তাদের বছর বছর তাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। হুম। এটাকে আমরা বলেছি আহ, জিটুয়াৎসিয়ন। ঠিক আছে। সিচুয়েশনটাকে আমরা জার্মানে বলেছি জিটুয়াৎসিয়ন। Situation. হুম হুম। Er musste sich weiter vor sie einsetzen আইনজেকশন। und auch anderen Menschen Mut machen, dazu tut, was ihnen wichtig ist. সে চায় আম, ভবিষ্যতের জন্য ভবিষ্যতে তাদের জন্য কিছু করতে এবং মানুষদেরকে সাহস দিতে যে সেটাই করো যেটা তোমার কাছে গুরুত্ব মনে হয়। এক্স্যাক্টলি। সেটাই করো যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। যা গুড। হ্যাঁ, শামীম ভাইয়া আপনার ভোকাবুলারি আমার কাছে মনে হয় খুবই ভালো ইমপ্রুভ হয়েছে, এবং আপনার ট্রান্সলেশন খুবই মানে খুবই অ্যাকুরেট। যা গুড ভাইয়া, খুবই ভালো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এরপরেরটা আমরা কে কে পড়বো? আমি পড়ি ভাই। প্লিজ। Ich will leben, das ist alles. উম, আমি উম, আমি বাঁচতে চাই বা থাকতে চাই, দ্যাটস অল, এটাই সব। Christina Vogel ist zweifache Olympiasiegerin und elffache Weltmeisterin als Bahnradfahrerin. ক্রিস্টিনা ফোগেল দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং 11বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, একজন ট্রেনিং সাইক্লিস্ট হিসেবে। হুম হুম। এটা হচ্ছে বান রাট ফারাইন। বান রাট ফারাইন হচ্ছে অনেকটা বান, মানে ট্র্যাক ট্রেন। ট্র্যাক ভাইয়া। হ্যাঁ, ট্র্যাকে চালানো আর কি। তবে ট্রেনের মানে বান রাট বলা হলো এখানে যে ট্রেনের যে রেল লাইন গুলো আছে, এখানে এক্স্যাক্টলি রেল লাইনের উপর তো চালায় না, কিন্তু অলিম্পিকের জন্য আলাদা কিছু ওরকম ট্র্যাক থাকে, লাইন থাকে, ওগুলোর মধ্যে সাইকেল চালানো আর কি। জি ভাই। Sie war auf dem Höhepunkt ihrer Karriere. সে তার ক্যারিয়ারের শীর্ষে ছিল, als sich im Sommer 2018 ein schrecklicher Unfall ereignete. 2018 সালের গ্রীষ্মের একটি অ্যাক্সিডেন্টের ভয়াবহ দুর্ঘটনার সময় তিনি তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন। হুম হুম। Christina Vogel stürzte beim Training und verletzte sich an der Wirbelsäule. ক্রিস্টিনা ফোগেল অনুশীলনের সময় পড়ে গিয়েছিল এবং আহ, তার মেরুদণ্ডে ইনজুর্ড হয়েছিল। হুম হুম। Seitdem ist sie von Oberkörper aufwärts gelähmt und sitzt im Rollstuhl. হুম হুম। উম, তখন থেকেই তার শরীরের উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত প্যারালাইজড, হুম হুম। এবং তিনি হুইল চেয়ারে বসেন। হুম হুম। Von einem Tag auf den anderen veränderte sich ihr Leben radikal.
আহ, একদিন হুট করেই তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। এক্স্যাক্টলি। Nach dem Unfall war sie eine Zeit lang im Krankenhaus. অ্যাক্সিডেন্টের পরে তিনি কিছুদিন হসপিটালে ছিলেন। Aber sie kämpfte für ihre Selbstständigkeit und kann mittlerweile wieder allein Auto fahren. আহ, এবং তিনি আহ, এবং তিনি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন হুম। এবং একই সময়ে তিনি আবার গাড়িও চালাতে পারেন। হুম। Das braucht sie auch für ihre vielen Termine, beruflich und privat. এটা তার প্রয়োজন তার অনেক টার্মিন, পেশাগত এবং ব্যক্তিগত কাজের জন্য। হুম। 2019 ehrte eine Zeitung sie als Heldin des Jahres. 2019 সালে একটি পত্রিকায় তাকে আহ, বছরের নায়িকা হিসেবে সম্মাননা দেন। দেন জি ইজ bekannt als Powerfrau, কারণ তিনি একজন শক্তিশালী ওমেন হিসেবে পরিচিত ছিল। হুম। Für ihren Optimismus und ihre Energie bewunderte und bewundern sie viele. উম, তার অপটিমিজমসটা মিনিংটা কি? অপটিমিসমুস মানে হচ্ছে অপটিমিস্টিক, মানে তার আশা, আমরা আশা, বলি আশার জন্য আর জি কি। ভাই। তার আশা এবং এনার্জির জন্য সবাই তাকে সম্মান করতেন এবং এখনো করে। হুম। হুম। Sie war schon ein Jahr nach ihrem Unfall in viele Projekten tätig und ist politisch engagiert. তার অ্যাক্সিডেন্টের 1 বছরের মধ্যেই সে অনেকগুলো প্রজেক্টে সক্রিয় হন এবং রাজনৈতিকভাবেও আহ, যুক্ত হয়। Sie gewann eine lokale Wahl, সে একটি স্থানীয় নির্বাচনে জিতেছিল। und ist nun im Stadtrat erfüllt aktiv, এবং এখন সে সিটি কাউন্সিলে কাজ করছে। হুম। সিটি কাউন্সিল এয়ারফুট, এয়ারফুট হচ্ছে একটা শহরের নাম জার্মানিতে। শহরের নাম। Das alles machte sie neben ihrer Arbeit als Polizistin. সবকিছুই তিনি তার পুলিশ অফিসারের কাজের পাশাপাশি করেছিলেন। হুম। হুম। Auch ihr Privatleben blieb unverändert, এবং তার ব্যক্তিগত জীবনও অপরিবর্তিত ছিল। Und sie möchte später mit ihrem Mann Kinder bekommen. এবং পরবর্তীতে বা ভবিষ্যতে তিনি তার স্বামীর সঙ্গে একটি বাচ্চা নিতে চায় বা এক্স্যাক্ট। সন্তান নিতে চায়। হুম। হুম। গুড। আপনাদের প্রনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি আসলে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। দিস ইজ গুড। খুবই ভালো লাগলো আর কি, যে আপনাদের ইমপ্রুভমেন্ট দেখে আর কি, প্রোগ্রেস দেখে। আচ্ছা, গুড। এখানে যে জিনিসটা গ্রামাটিক্যাল পার্ট থেকে দেখা হচ্ছে প্রেটেরিটুম, প্রেটেরিটুম এটা আমরা অলরেডি আজসোয়াইতে আমরা পড়েছি। মনে আছে আশা করি আপনাদের, যে জুখেন জুকতে সাধারণত টে দিয়ে আমরা যুক্ত করি। তারপর হচ্ছে আম, আবার কিছু রেগেল মেসেজ উনরেগেল মেসেজ ভেয়াব আছে, যেমন জেহেনকে আমরা বলি হচ্ছে যা। তারপরে কামেন যদি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে, সরি, কমেনকে আমরা বলি হচ্ছে কাম অথবা কামেন। এই যে প্রেটেরিটুম ফর্ম, আমরা এটা অনেক আগে আমরা আজসোয়াইতে আমরা পড়েছিলাম। আচ্ছা, তো এখানে আমরা আরো কিছু প্র্যাকটিস করব, বিশেষ করে হচ্ছে আপনাদের মনে আছে কিনা জানি না, যে ডাটিভ কিছু প্রিপোজিশন, প্রিপোজিশনগুলো মনে আছে আপনাদের, কি কি প্রিপোজিশন আছে পড়ছিলাম আমরা, লিস্টটা মনে আছে কারো? Ausfall mit dem Sohn. এক্স্যাক্টলি। এই যে লিস্টটা আছে, এই লিস্টটা সাধারণত থাকলেই মানে যখনই থাকবে আমাদের ওইটার পরবর্তীতে আমরা ডাটিভ প্রিপোজিশনগুলো যদি থাকলে পরবর্তীতে আমাদের ডাটিভ হবে। এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে একদম শেষে আছে এখানে, আম, এই জায়গাটাতে। তো এগুলো হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, আউস, আউসা, বাই, মিট, নাখ, ফন, সাইট, ফ, আব, এগুলো হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। এগুলো থাকলে সাধারণত পরবর্তীতে আমরা ডাটিভ ইউজ করব, ঠিক আছে। আর গেনেটিভ আমরা ভেরেন্ট পড়েছিলাম। ওটার পাশাপাশি আমাদের আরো দুইটা গেনেটিভ প্রিপোজিশন থাকবে, যেটা একদম শুরুতে বলেছিলাম, যে আরো দুইটা প্রিপোজিশন যদি পড়ি তাহলে আমাদের গেনেটিভ প্রিপোজিশন মোটামুটি সবটুকুই আসলে কাভার হয়ে যাবে। সেটা হচ্ছে আউসা হাল্প এবং হচ্ছে ইন হাল্প।
আউসাহাল্প সাধারণত আমরা বলি হচ্ছে কোনো বিসাইডস আর কি, অথবা মানে কোনো কিছু ছাড়া, ওটার বাইরে কোনো কিছু যদি থাকে সেটাকে আউসাহাল্প বলি। আর ইনাহাল্প মানে সাধারণত ইনসাইড, সো ইনহাল্প ডয়চল্যান্ড, ঠিক আছে, মানে জার্মানির মধ্যে। তো ইনহাল্প এবং আউসাহাল্প এই দুইটা হচ্ছে গেনেটিভ প্রিপোজিশন। আর ভেরেন আমরা অলরেডি পড়েছি, এবং এটার পাশাপাশি আমরা কি পড়েছিলাম, ট্রস্ট পড়েছিলাম তাই না, এবং আরেকটা পড়েছিলাম সেটা হচ্ছে ভেগান। তিনটা আমরা পড়েছিলাম, ওটার পাশাপাশি আমাদের আউসাহাল্প এবং ইনাহাল্প থাকবে। ইনাহাল্প মানে হচ্ছে ইনসাইড, মানে উইদিন বলা যায়, ইনসাইড বলতে উইদিন, ইনসাইড না এক্স্যাক্টলি উইদিন আমরা বলবো। যেমন ইনাহাল্প আইনা স্টুন্ডে উইদিন 1 আওয়ার। তারপর হচ্ছে যেহেতু ডি স্টুন্ডে এই জন্য আইনা স্টুন্ডে হয়েছে আমাদের গেনেটিভ প্রিপোজিশনে। আউসাহাল্প মানে হচ্ছে ওটার বাহিরে আর কি, কোনো কিছু জায়গায় উইদিন। আর একটা হচ্ছে আমাদের কি বলে আউটসাইড অনেকটা বলতে পারি, অথবা এটার বাইরে, অথবা বি সাইড আমরা বলতে পারি। যেমন আউসাহাল্প ডেস উলাউপস, সো সেম ভাবে আমাদের যেহেতু ডেয়া উল্লাউপ এটার জন্য ডেস উল্লাউপস হয়েছে, ঠিক আছে, যেটা আমরা গেনেটিভে আমরা পড়েছিলাম। তো এই দুইটা এডিশনাল আমাদের প্রিপোজিশন আমাদের মনে রাখতে হবে গেনেটিভের জন্য। আচ্ছা, আমরা তাহলে আবার ব্যাক করি। সেটা হচ্ছে এবার কিছু আমরা রেকর্ডিং আমরা শুনবো আমাদের লিসেনিং এর জন্য। সেটা হচ্ছে এখানে আম, একটা রেকর্ডিং দেওয়া আছে। Lesen Sie die Sätze und hören Sie dann die Radiosendung. রেডিও সেন্ডিংটা আমাদেরকে শুনতে বলা হয়েছে, এবং একটার পর একটা, কোনটার পর কোনটা আসলে ওটা আমাদেরকে অর্ডনেন করতে বলা হয়েছে, সুঅর্ডনেন করতে বলা হয়েছে। যেমন এখানে প্রথমে বলা হলো ভিস্টিস, তো আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের কিওয়ার্ড এখানে ধরে রাখতে হবে, এবং কোন টপিকে সে প্রথমে কথা বলে এবং পরবর্তীতে কোনটা সবার শেষে আসে, কোনটা প্রথমে আসে, একদম মানে প্রপার ওয়েতে আমরা ওটা খুঁজে বের করার চেষ্টা করবো। শুরুতে যেটা বললো এস ইস ভিস্টি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আম, আম, আমরা বেরুফলিশ একটা মানে প্রফেশনালি আমরা যাতে নতুন একটা মানে দেশে যাতে আমরা অ্যাক্টিভ থাকি, এই জিনিসটার কথা বলা হলো। এর পরবর্তীতে নতুন একটা জায়গার কথা বলা হলো, নয়ন অট লেফট, যখন নতুন একটা জায়গায় আমরা বসবাস করি তখন অনেক কিছু আমাদের কাছে নতুন লাগে, ঠিক আছে, এবং অনেক কিছু ইন্টারেস্টিং আমাদের কাছে মনে হয়। তো একটার পর একটা কোনটা বলা হচ্ছে এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তারপর হচ্ছে এরপরে আইনিগে মোনাটে নাকডেম উনসুব আইনি ফিস। তো সাধারণত আমরা আম, কয়েক মানে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কফি কিন্তু একটু সময় লাগে, ওখানে গেলে আমরা কিছু সমস্যা ফেস করি, উমসুক বলি, অথবা যে কোনো জায়গায় যে আমাদের উমসিএন করলে সাধারণত সেটাতে আমরা কিন্তু কি করি, সমস্যা ফেস করি, কিছু ক্রাইসিস থাকে, ভাষাগত দিক থেকে, কালচারাল দিক থেকে অনেক সমস্যা আসলে স্বাভাবিকভাবে থাকে। তারপর হচ্ছে আরো একটা কথা বললো যে আমাদের এসএস মিউগলি, সেটাও আসলে পসিবল, যে নতুন মানে আগের যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে কন্ট্যাক্টে থাকা। তারপর হচ্ছে নতুন কোনো জায়গায় নয়া আনফাং করা, নতুন যে কোনো জায়গায় শুরু করাটা আসলেই অবশ্যই একটা প্রবলেম, এবং ভাষাগত দিক থেকে Die Sprache war zum Glück keins, মানে ভাষাগত দিক থেকে তার কোনো সমস্যা ছিল না। সাধারণত ভাষাগত দিক থেকে আমরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করি, যেহেতু আমরা যে ডয়েস শিখছি, ডয়েস আমরা পারি, সেক্ষেত্রে আশা করি ডয়েচল্যান্ডে আসলে আমরা ওই সমস্যাটা ফেস করব না। তারপর হচ্ছে das Verhältnis kann schwierig werden, মানে বিহেভিয়ারটা অনেকটা কঠিন হতে পারে। wenn ein Partner sich langweilt, যদি বিরক্ত হয়, স্বাভাবিকভাবে বিহেভিয়ারগুলো অনেক কঠিন মনে হতে পারে। তো একটা পর একটা কখন হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি এখান থেকে। Hallo und herzlich willkommen bei Talk um 7. Heute ist unser Thema Neue Liebe, neues Glück. Und ich habe zwei Gäste. Herrn Dr. Kammerer, Psychologe und Paartherapeut, und Dr. Davide Romano. Er ist vor 2 Jahren für seine Liebe nach Leipzig gezogen und hat in Italien alles aufgegeben. Herr Romano, erzählen Sie doch kurz, wie es Ihnen in Deutschland so geht. Ja, zuerst mal hallo. Es geht mir im Moment sehr gut. Ich bin glücklich verheiratet und fühle mich wohl in Leipzig. War das von Anfang an so? Nein, der Anfang war eher schwer. Ich war in Italien schon als Arzt tätig und hatte viele Freunde. Hier in Leipzig musste ich nochmal neu anfangen und das ist nicht so leicht. Zum Glück habe ich ein Jahr lang in Hamburg studiert, deshalb konnte ich ziemlich gut Deutsch. Können Sie denn in Leipzig als Arzt arbeiten? Also, das hat etwas gedauert. Eine feste Stelle habe ich erst nach einem Jahr bekommen. Herr Kammerer, wie sehen Sie das? Die Arbeit aufgeben für die große Liebe?
Lohnt sich das? Das muss jeder für sich entscheiden. Natürlich ist nach einem Umzug manches schwierig. Das ist ja ganz normal. Man sollte vorher prüfen, wo und wie man am neuen Wohnort arbeiten kann. Meist ergeben sich Chancen, aber eine gute Stelle ist sehr wichtig. Warum ist das so wichtig? Damit man dann nicht finanziell vom Partner oder der Partnerin abhängig ist. Genau. Also mir ist meine Unabhängigkeit und damit meine Arbeit sehr wichtig. Man braucht ja auch eine sinnvolle Beschäftigung. Wenn man keine Arbeit hat und nur zu Hause sitzt, dann ist bald die große Krise da und man streitet sich. Und wie sieht es mit Freunden und Familie aus? Verliert man auch Freundschaften? So würde ich das nicht sagen. Ich wohne jetzt weit weg von zu Hause, deshalb sehe ich meine Freunde selten. Wir haben aber noch viel Kontakt und besuchen uns auch. Ich fahre zwei, dreimal pro Jahr zu meinen Eltern und einige meiner Freunde besuchen mich regelmäßig in Deutschland. Eben, man kann auch befreundet bleiben, wenn man sich nicht oft sieht. Und man findet in der neuen Heimat ja auch neue Freunde. Genau, es ist auch vieles interessanter, weil man an einem neuen Ort lebt. Der Alltag wird nicht langweilig und das gefällt mir gut. Das kann ich mir gut vorstellen. Herr Romano, was ist Ihnen denn schwer gefallen? Hm, also, das war die Zeit nach einigen Monaten, als die erste Begeisterung vorbei war. Das war schon schwierig. Da habe ich meine Heimat vermisst und mich nicht so gut gefühlt. Das ist auch sehr typisch. Bei den meisten tritt dieses Gefühl auf. Aber das Gute daran ist, dass es auch wieder weggeht. Liebe Zuhörerinnen und Zuhörer, gleich sprechen wir weiter mit unseren beiden Gästen. Was denken Sie? Rufen Sie uns an und erzählen Sie uns Ihre Geschichten. অলরাইট সো কি বুঝতে পেরেছি আমরা, যদি অনেক লম্বা একটা কনভারসেশন ছিল, বাট আমরা কি সুবর্ণন করতে পেরেছি একদম শুরুতে কোন টপিক নিয়ে সে কথা বলেছিল? একদম শুরুতে বলেছিল না যে কোনো জায়গায় নতুন কোনো কিছু যদি আমরা শুরু করি সেটা আসলেই অনেক সমস্যা, এবং আম, জার্মানিতে আসার পরে সে লাইপসিশ বলছে সম্ভবত, না হামবুর্গে, হামবুর্গে 1 বছর সে পড়াশোনা করেছিল, এবং সেদিক থেকে তার ভাষাগত দিক থেকে মানে সে সিমলিশ গুড ডয়েচ বলতে পারতো। তো এটা কোন সেন্টেন্সে দেয়া আছে? এটা অনেকটা দেয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কোথায়, প্রথমে একের ইতে এখানে বলা হচ্ছে আর কি। ওকে, তারপর 2 নম্বর কোনটা হবে, পরবর্তীতে কি বলেছিল? পরবর্তীতে সে বলেছিল যে আমরা নতুন কোনো শহরে যদি, নতুন কোনো দেশে যদি যাই, আমাদের কাছে সবসময় স্বাভাবিকভাবে আম, মানে অনেক কিছু ইন্টারেস্টিং আমাদের কাছে মনে হয়। তো এবং ওটার পাশাপাশি আমাদের নতুন মনে হয় এবং ইন্টারেস্টিং মনে হয়, এবং আমাদেরকে পাশাপাশি কি করতে হবে, নতুন কোনো জায়গায় গেলে আমাদেরকে প্রফেশনালি অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে 2 নম্বর বলেছে, এবং পরবর্তীতে যে নতুন কোনো কিছু নিয়ে বলেছে সে, এবং পরবর্তীতে সে বলেছে হচ্ছে নতুন কোনো জায়গায় গেলে স্বাভাবিক একটা নতুন রিলোকেশন যদি আমরা করি, সেটা অনেকটাই প্রথম কিছু মাস কিন্তু আসলে খুবই একটু ক্রাইসিস থাকতে পারে। ঠিক আছে, তো পরবর্তীতে আবার তার ফ্যামিলি নিয়ে বলেছে যে সে প্রতি বছর 2-3 বার সে তার ফ্যামিলিকে আসলে ভিজিট করে, তার ফ্রেন্ডের সাথে সে কন্টাক্টে থাকে। আম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে ফ্রেন্ডের সাথে কন্টাক্টে থাকা। তারপর হচ্ছে পার্টনার নিয়ে কথা বলেছে, বিশেষ করে হচ্ছে ফাহাদ নিস মানে কঠিন হতে পারে যদি যখন আসলে পার্টনার এখন মানে আম, বিরক্তিকর হয়। তো এই দুইজনের এখানে মতামত ছিল। তো এটা ছিল একদম 6 নম্বর। আমরা কি বুঝতে পেরেছিলাম এটা, নাকি আমাদের কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছিল এটা? 4, 5। অলরাইট, আমাদের আবার শুনতে হবে নাকি আমরা প্রসিড করব? আচ্ছা,
আম, এবার আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কোন কোন জিনিস নিয়ে এখানে ইয়ে করা হয়েছে, পরিবর্তন নিয়ে আরো একটা কনভারসেশন হবে। সেটা হচ্ছে ফ্রাউ ফেসলা। বিশেষ করে এগুলো কিন্তু পরীক্ষাও কিন্তু অনেকটা এরকম থাকে, রিস্টিস এবং ফালস, কোনটা আমাদের রিস্টিস কোনটা ফালস ওটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমাদের যেটা করতে হবে এখানে 1 থেকে 6 এবং যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। প্রথমে কি বললো, তার কাজের জন্য তার একটা অটো দরকার, এটা কি রিস্টিস নাকি ফালস। এবং ফোহেয়া মানে আগে সে প্রায় সময় ট্যাক্সি দিয়ে আসলে গেফারেন করতো আর কি, এটা কি সত্য নাকি মিথ্যা। তারপর ডি এক্সপ্রেসো কানে হাট জি বাইম ক্যাম্পিং ইন ইটালিয়ান বিকম, যে এক্সপ্রেসো যে কান যেটা আছে এটা সে ইতালিতে আসলে যখন ক্যাম্পিং করেছিল সে তখন এটা পেয়েছিল। তারপর হচ্ছে ফ্রাউ ফেসার হাট সোফিল কাফে গেত্রুঙ্কের, অনেক কাফে সে পান করেছিল। ডাস ইস আজ কেন মোস্টে, তাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আচ্ছা, সেই বর্তমানে অটোতে সে ফারেন করে না, বাইল হচ্ছে সে এই বাইক সে বেনুজ করে, ই বাইক সে ইউজ করছে বর্তমানে। এবং ফেসলা এটা মনে করছে যে আসলে dass sie jetzt öfter im Freien ist, মানে তার সাথে সেই জিনিসটা মনে করছে যে এখন সে প্রায় সময় এটা কি সে ফ্রাই থাকে অনেক সময়। তো এই জিনিসগুলা কোনটা রিস্টিস কোনটা ফাল সেটা আমরা খুঁজে বের করার একটু চেষ্টা করি। এটা হচ্ছে নামা নুমা 25। হুম। Noch ein Glas Wasser? Nein, danke. Alles bestens. Was hast du denn da liegen? Das ist der Schlüssel von meinem ersten Auto. Was? Den hast du noch? Ja, der ist mir gestern beim Aufräumen wieder in die Hände gekommen. Den werfe ich auch nicht weg. Ich war damals Ende 20. Tobias war schon in der Schule und am Nachmittag im Hort. Ich habe da wieder voll gearbeitet. Das Auto habe ich nicht nur für die Arbeit gebraucht, auch privat war es praktisch. Wir konnten am Wochenende wegfahren oder auch in den Urlaub. Alles war ein bisschen einfacher. Oft war ich da auch das private Taxi für Tobias. Kindergeburtstage, Musikschule, Sport und. Du, ich mache uns schnell einen Kaffee. Ja, danke. Ich nehme gern noch einen. Der ist wirklich sehr gut. Oh, so eine Espressokanne hatte ich auch mal. Ich mag den Kaffee so einfach am liebsten. Seit meinem ersten Urlaub in Italien. Wir waren auf einem Campingplatz und unsere Zeltnachbarn haben uns zu einem Kaffee eingeladen. Da habe ich so einen guten Kaffee bekommen. Ich konnte es kaum glauben. Und das beim Camping. Natürlich habe ich auch gleich so eine Espressokanne gekauft. Ob das gut für mich war, weiß ich nicht. Warum? Na ja, ich habe seitdem immer öfter Kaffee getrunken. Und mein Geschmack hat sich verändert. Ein richtiger Kaffee muss stark sein und schwarz. Mein Arzt sieht das ein bisschen anders. Was ich dich noch fragen wollte, das E-Bike vor der Haustür, ist das von dir? Ja, und ich finde es ziemlich genial. In der Stadt fahre ich nur noch wenig Auto. Mit dem E-Bike bin ich fast genauso schnell. Ich muss keinen Parkplatz suchen, stecke nicht so oft im Stau und für die Umwelt ist es auch besser. Das kommt noch dazu. Was machst du, wenn es regnet? Oder im Winter? Es regnet ja nicht immer und der Winter ist auch nicht so lang. Ich habe mir auch gute Kleidung zum Radfahren gekauft. Ich bin jetzt viel mehr draußen und habe mehr Bewegung, fast jeden Tag. Am Wochenende mache ich auch mal Ausflüge mit Hanne. Die kennst du doch, oder? Die ist genauso glücklich mit dem E-Bike wie ich. Das klingt ja gut. Das muss ich mir auch mal überlegen. Ob ich... এক নাম্বারটা কি হবে, রিস্টিস ওরা ফালস? ফালস হবে এটা। কেন ফালস হবে? এখানে বলছে যে অল্টনিস্ট গেব্রাউট। হ্যাঁ, এখানে বলেছে হচ্ছে তার অটো তা সে ইউজ করে হচ্ছে দুইটা কাজে। একটা হচ্ছে তার প্রিভাটের জন্য, কিন্তু কাজের জন্য, দুইটা কাজে। তো এখানে প্রশ্নটা কি বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে হাট ফুইয়ের আরবাইট নু, যদি বলতো এখানে শুধুমাত্র তার কাজের জন্য প্রয়োজন সেক্ষেত্রে এটা ফালস হতো। কিন্তু এখানে বলা হলো ফুইয়ের আরবাইট মানে তার কাজের জন্য এটা প্রয়োজন, কাজের জন্য প্রয়োজন, এটা যতটুকু সত্য। যদি বলতো এখানে
ওটার পাশাপাশি যদি বলতো যে তার শুধুমাত্র প্রিভাট কথা, সেক্ষেত্রে ওটাও কিন্তু সত্য। কিন্তু যদি প্রশ্নতে কি বলা হয়েছে, যদি শুধুমাত্র বলতো যে হাট নু ফুইয়ের আবাই, শুধুমাত্র তার একটা কাজের জন্য, সেক্ষেত্রে আমরা এটা ফাল যেতে পারতাম। ঠিক আছে, তো এটা খুবই সহজভাবে এটাতে আমরা ডিস্ট্রাক্টেড হতে পারি যে আমরা শুনছি যে দুইটা কথা, কিন্তু এখানে নুও কথাটা নাই, অনলি কথাটা নাই। যদি অনলি কথাটা থাকতো তাহলে এটা ফালস হতো, কিন্তু আর বাইতের জন্য বলছে, এটা সত্য। তারপর 2 নম্বরটা কি, রিস্টিস নাকি ফালস? রিস্টিস। না, 2 নম্বর রিস্টিস না। সে ট্যাক্সি নিয়ে অফট ইয়ে করতো না, মানে আগে মানে গিফারেন করতো না, এটা ফালস। তারপরে 3 নম্বরটা এক্সপ্রেসো কানে, যে যখন ক্যাম্পিং করছিল ইতালিতে তখন সেটা পেয়েছিল, এটা কি সত্য? বৃষ্টিস। উম, উম, না, এটা ফালস। কারণ ওখানে কি বলেছিল, ওখানে তারা বলেছে, সে বলেছিল হচ্ছে এক্সপ্রেসো কানে, মানে দেশে এখন Gekauft. বানাচ্ছে। হ্যাঁ, গিক আউট করেছে, কিন্তু সে ক্যাম্পিং নিয়ে কথা বলেছে, যে ক্যাম্পিং করেছিলাম ইতালিতে, ওখানে আমরা একটা এক্সপ্রেসও পেয়েছিলাম। ঠিক আছে, এক্সপ্রেসও, ওই একটা এক্সপ্রেসও সে কি, মানে এক্সপ্রেসো মানে বলতে সে খেয়েছিল এক্সপ্রেসো, এটা ছিল হচ্ছে সবচেয়ে ভালো। তো এক্সপ্রেসো কানে পেয়েছে ব্যাপারটা তা বলে না, কিন্তু ওখানে একটা এক্সপ্রেসও খেয়েছিল সে ক্যাম্পিং এর জন্য। তো পরবর্তীতে যে বললো যে তারা, মানে বিশেষ করে তার সাথে যে পার্সনটা আছে, সে মানে এক্সপ্রেসো ক্যাফেতে, কানাতে এক্সপ্রেসো বানাচ্ছে, আর সে তখন ওই যে সিচুয়েশনটা বলেছে আমি তো এক্সপ্রেসোটা ইয়ে করেছি, কিন্তু আমার একটা মনে আছে যে আমি একটা এক্সপ্রেসো খেয়েছিলাম ক্যাম্পিং এর জন্য, ইতালিতে ছিলাম, ওখানে ইতালির ওই ক্যাম্পিং এর সময় একটা এক্সপ্রেসো খেয়ে ওটা খুবই ভালো ছিল, কিন্তু এক্সপ্রেসোর কথা বলেছে, সেই যে এক্সপ্রেসো কানাডা পেয়েছিল ওটা নিয়ে কথা বলেনি। আচ্ছা, তারপরে 4 নম্বরটা, তাকে কি ডাক্তারের কাছে যেতে হয়েছিল এত বেশি সে কফি খেয়েছিল? না ভাইয়া। এমনটা কোনো কিছু না, এটা ফালস। তারপর হচ্ছে 5 নম্বরটা, Richtig. এক্স্যাক্টলি। বৃষ্টিস। 5 নম্বরটা হচ্ছে রিস্টিস, কারণ সে এটাকে অনেকটা গিনিয়াল মনে করে, জিনিয়াস মনে করছে সে, কেন এটা খুবই মেক সেন্স করে। অটো থেকে আসলে ই বাইক খুবই প্র্যাকটিক্যাল আর কি। আর বিশেষ করে আম, আমরা যখন যে কোনো জায়গায়, যেমন আখেনের কথা যদি আমি বলি, আখেন মানে খুব বড় শহর না, বিশেষ করে হামবুর্গ, বার্লিন অথবা মিউনিখের মতো এত বড় শহর না, কিন্তু এখানে যতটুকু ছোট মাঝারি টাইপের শহর, কিন্তু এখানে আম, যে কোনো সাইকেল যদি থাকে, এগুলো আসলে মানে কার থেকে আমি বলবো হচ্ছে এখানে সাইকেল অথবা ই বাইক যেগুলো আছে খুবই প্র্যাকটিক্যাল আর কি, খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যায়। তো এই জায়গা এটা খুবই প্র্যাকটিক্যাল। হুম হুম। তারপরে 6 নম্বরটা, অনেকটা ফ্রাই বর্তমানে, এটা কি সত্য মানে নাকি মিথ্যা? Richtig. হ্যাঁ, এটা রিস্টিস। কেন এখানে রিস্টিস? Wochenendeoতে ভ্যাকেশনে যায়। হ্যাঁ, মানে ভ্যাকেশন বলতে ফেরিয়েন বলে না, এটা হচ্ছে ফ্রাইয়েন, মানে তার ফ্রি সময় থাকার কথা বলছে আর কি। তো এখানে বলছে হচ্ছে তার আরো একজন ফ্রেন্ডের কথা বলছে, ফ্রেন্ড সহ সে ই বাইক নিয়ে তারও কিন্তু ঘুরতে যায় ফার্স্ট ইয়ার এন্ড থাক, প্রায় প্রতিদিনই সে Ausflüge করে। আউসফ্লুগ করে। এক্স্যাক্টলি, আউসফ্লুগ করে, এই জন্য বলেছে তার ফ্রি সময়ের কথা, মানে এখানে প্রায় সময় সে ফ্রি থাকে, কারণ ফার্স্ট ইয়ার এন্ড থাক সে কি আউসফ্লুগ করে। তো এই জায়গাগুলোতে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এখানে ভুল সাধারণত বেশি করা হয়। কারণ প্রশ্নটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া হলো এটাতে খুব সহজে আমরা ইজিলি বুঝতে পারছি যে প্রিভাট এবং আরবাইটের জন্য, কিন্তু আসলে আম, এখানে যদি বলতো যে শুধুমাত্র কাজের জন্য যদি ব্যবহার করা হতো নু ফো ইয়ের আরবাইট, তাহলে এটা ফালস হতো। কিন্তু এখন কনভারসেশনে যে জিনিসটা বললো যে সে দুইটা জায়গায় ইউজ করে, দুইটা জায়গার মধ্যে এটাও কিন্তু একটা। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু কেয়ারফুলি কিন্তু অ্যান্সারগুলো করতে হবে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে আমাদেরকে। অলরাইট। um হুম, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এতটুকু পর্যন্ত রাখি। আম, কারণ এই চ্যাপ্টারে আমরা যতটুকু দেখলাম এটা হচ্ছে মেইনলি হচ্ছে প্রেটেরিটুম নিয়ে আসলে কথা বলা হয়েছে, বাট প্রেটেরিটুমে যেহেতু আমরা অলরেডি পড়ে ফেলেছি, এবং আজকে আমরা যতটুকু পড়েছি সেটা হচ্ছে আমরা ফিনাল জ্যাটস নিয়ে পড়েছি, যদিও ফিনাল জ্যাটস বে আইনসের এখানে কিন্তু খুব একটা আসলে উল্লেখ করা নেই, বাট আমি এডিশনালি আপনাদেরকে অন টপ অফ দ্য অল দ্য গ্রামার্স আমি আপনাদেরকে ওটা
ফিনাল জাস্ট উমসু ডামিট যদিও আছে, অনেসু ডাস আমি দেখিনি। এগুলা এডিশনালি আমরা শিখছি, কারণ একটা টপিকের সাথে যদি আমরা সবগুলোই যদি একসাথে কভার করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে ডেফিনেটলি। কারণ অনেকটাই বেদ সোয়ের কিছু গ্রামারও আমি কভার করার চেষ্টা করছি, যাতে অন্তত আপনাদের বেয়াইন্সটা খুব ভালো করে আপনারা যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে, বিশেষ করে পরীক্ষা হোক অথবা এই জায়গাটাতে। আম, তো এটা ছিল একটা বিষয়। আর হচ্ছে ওটার পাশাপাশি আমরা অলরেডি গেনেটিভ নিয়ে আলোচনা করে ফেলেছি। গেনেটিভ কি, কখন ইউজ করি, এবং গেনেটিভ প্রিপোজিশনের পাশাপাশি জাস্ট দুইটা প্রিপোজিশন আমরা এডিশনালি দেখলাম। আর ডাটিভ অলরেডি আমরা পড়েছি আজসোয়াইতে। তো আর আপাতত এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট আর কি। জি শামীম ভাইয়া বলুন। ভাইয়া, বইয়ের সাথে যে অডিওগুলো আমরা খুঁজে বের করব, এটাতে কি কোনো বোঝার উপায় আছে নাকি? জি এক্স্যাক্টলি, এখানে অডিওর বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন কত নাম্বার দেওয়া আছে, এখানে 1.25, তাই না? জি। হ্যাঁ, তো আপনি যখন গুগল ড্রাইভের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়েছিলাম মোস্ট প্রবাবলি। জি ভাইয়া, আচ্ছা হ্যাঁ, যদি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি ওই রেকর্ডিং আপনি যদি যান, ফর এক্সাম্পল এখানে দেয়া আছে, আপনি খেয়াল করেন যে আইনস মানে হচ্ছে এটা হচ্ছে মানে টাইল আইনস এবং হচ্ছে ফুন ফুন সোয়ানসিস, তো এটা হচ্ছে ফুন ফুন সোয়ানসিস রেকর্ডিং। আপনি এভাবে খুঁজে বের করবেন এটা। জি ভাইয়া, ঠিক আছে। ওকে অলরাইট। তো কারো যদি প্রশ্ন না থাকে তাহলে